মেজর, আপনাকে প্যান্ট খুলতে হবে। কথাটি শোনা মাত্র চকিত গতিতে বসা থেকে উঠে দাঁড়িয়ে সামনে দাঁড়ানো লেডি ডিউটি ডাক্তারের মুখের দিকে তাকালো মেজর মোহিত ওয়াসিফ। রুকুজকে তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে বোঝার চেষ্টা করছে ডাক্তারের মুখভাব, কিন্তু মেয়েটি মাস্ক পরিহিত, যার জন্য বেশ সুবিধা করতে পারল না মোহিত। নেম প্লেটের দিকে দৃষ্টিপাত করে মনে মনে নামটা আওড়ালো, বুশরা জাহিন স্বর্গ। মিস আর মিসেস স্বর্গ, আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। আপনি জানেন আপনি কাকে কি বলছেন? জি মেজর, আমি জেনে বুঝেই কথাটি বলেছি। আপনাকে প্যান্ট খুলতে হবে। আমি আপনাকে ভেন্ট্রোগ্লুটিয়াল পেশিতে ইনজেকশনটি পুশ করব। এটা আপনি হাতে নিতে পারবেন না, উপর থেকে অর্ডার আছে। কথাটি নির্লিপ্ত ভঙ্গিতে বলে ইনজেকশনে মেডিসিন ঢুকানোর প্রস্তুতি নিল স্বর্গ। এতক্ষণ পাশেই চুপচাপ দাঁড়িয়ে তাদের কথোপকথন শুনছিল ক্যাপ্টেন সৌম্য সাহারিয়ার। তার ভাবতেই পিলে চমকে উঠছে যে মেজরের এক ধমকে তাদের পুরো টিম থরথর করে কাঁপে। তার সামনে একটি পুচকে মেয়ে মেজরকে নির্দ্বিধায় প্যান্ট খুলে ফেলতে বলছে। মেয়েটির সাহসের তারিফ না করে পারছে না সৌম্য। কিয়ৎক্ষণ বাদেই সকল ভাবনাকে দূরে ঠেলে সৌম্য মনে মনে এক দুষ্টু ভাবনা ভেবে ফেলল। আজকে কি আমি মেজরের পাঁচু দেখতে পাবো? এত বড় সৌভাগ্য আমার। মনে মনে কথাটি ভেবেই শব্দ করে হেসে উঠল ক্যাপ্টেন সৌম্য। হঠাৎ হাসির শব্দ শুনে রাগে চিরবিরিয়ে উঠল মোহিতের শিরা উপশিরা। একদিকে এই ব্রেনলেস ডক্টরের অসংলগ্ন কথা, অন্যদিকে সৌম্যর এমন বিদঘুটে হাসিতে বিতৃষ্ণায় হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। মুহূর্তেই মোহিত রক্ত হিম করা দৃষ্টি নিক্ষেপ করলো সৌম্যের পানে। মোহিতের দৃষ্টির সাথে সৌম্যের দৃষ্টি মিলে যাওয়ার সাথে সাথেই ভয়ে যে কটা দাঁত সৌম্য বের করেছিল দ্রুত মুখ বন্ধ করে তা ঠেকে ফেললো। মনে মনে সে আল্লাহর নাম ডাকছে। মেজরের বাছু কি দেখবো, নিজের বাছু ছাল থাকলেই হেনাফ। রক্ষা করো মাবুদ। আবারও রিনরিনে কণ্ঠে ডক্টর বলে উঠল। শুয়ে পড়ুন মেজর। মোহিত এবার নিজেকে শান্ত রেখে কণ্ঠে খানিক গাম্ভীর্য ঢেলে বলে উঠল। আপনি কার সাথে কথা বলছেন জানেন? জি, আমি মেজর মোহিত ওয়াসিফের সাথে কথা বলছি, যাকে দেখলে পুরো ডিপার্টমেন্ট ভয় পায়, কিন্তু আমি পাচ্ছি না। মেয়েটির সাহস দেখে অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল মোহিত। মনে মনে মেয়েকে পাক্কা বেয়াদব উপাধি দিল। আমি এখন ইনজেকশন নিব না মিস স্বর্গ। না নিলে আপনি যেতে পারেন। আমাকে যেমন অর্ডার করা হয়েছে আমাকে তো সেইভাবেই কাজ করতে হবে, তাই না? মেয়েটির কথার ধরনে শরীরে যেন আগুনের ফুলকি পড়ল মেজর মোহিতের। আমি উপর মহলে কথা বলতে যাচ্ছি। ইনজেকশন পোস্টপন করলাম, আর আপনার মতো বেয়াদব মহিলাকেও দেখে নিচ্ছি। জাস্ট ওয়েট। বলে মোহিত দুই আঙ্গুল দুই চোখের সামনে তুলে ইশারায় বুঝালো। আমাকে আপনি কিছুই করতে পারবেন না মেজর মোহিত, কারণ এই ইনজেকশনটা না নিলে আপনি যে মিশনের স্বপ্ন দেখছেন সেটা পূরণ করতে পারবেন না। আর যার কাছে আমার নামে বিচার সালিশ দিবেন উনি আমার গুণধর বাবা। আশা করছি কোনোটিতেই বিশেষ লাভ করতে পারবেন না। আর আমাকে মহিলা ভেবে ভুল করবেন না, বয়স মাত্র 24। কথাটি বলে মুখের মাস্কটা খুলে ফেলল স্বর্গ। রাগের চোটে নাকের ডোগা লাল হয়ে এলো মেজর মোহিতের। সে উপরে তাকিয়ে ডিউটি ডাক্তারের চেহারা দেখার প্রয়োজন মনে করলো না, কিন্তু ক্যাপ্টেন সৌম্য এই সুযোগ মিস করার পাত্র নয়। সুন্দরী মেয়েদের প্রতি তার একটা আলাদা দায়িত্ব আছে, আর সেই দায়িত্বটা হচ্ছে তাদের চোখ মুখ খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, আর কোথায় কোন সৌন্দর্যের কুত রয়েছে তা বের করা। কিন্তু ক্যাপ্টেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না। অনেকক্ষণ চেষ্টা করেও যখন কোনো খুঁত ধরতে না পারলো, তখন দুই হাত দিয়ে দুই চোখ কচলে আবার ডিউটি ডাক্তারের দিকে দৃষ্টি দিল। ইনজেকশন না নিলে অন্যজনকে নেওয়ার জায়গা করে দিন। দরজার বাহিরে লম্বা সিরিয়াল আছে। আশা করে বুঝতে পেরেছেন মেজর মোহিত। মোহিত মেয়েটির খোঁচা মারা অপমান সইতে না পেরে ক্যাপ্টেন সৌম্য বলে হুঙ্কার ছেড়ে রুম থেকে বেরিয়ে এলো। গায়ের এপ্রন ঠিক করে চুলগুলো ইলাস্টিকের সহিত বেঁধে নেক্সট বলে হাত ছাড়লো স্বর্গ। রুমে এসে গায়ের ইউনিফর্ম খুলে বিছানায় সজোরে আছাড় মারলো মোহিত। সৌম্য মনে মনে জিকির করেই যাচ্ছে, কারণ পূর্বের ন্যায় মেজর আজকেও রেগে আছেন, আর তাকে নির্ঘাত কঠিন পানিশমেন্ট দিবেন। পূর্বের পানিশমেন্টের কথা মনে পড়তেই পেটে মোচড় দিল সৌম্যের। সৌম্য চলে গেল সেই ভয়ঙ্কর স্মৃতিচারণ করতে। গত বছর গ্রীষ্মকালে তাদের টিম একটি গ্রামের জঙ্গলে ক্যাম্প গেড়েছিল। রাতে গোলাগুলির মহড়া হতো, দিনে মাটি গর্ত করে বাংকার বানাতে হতো। যেমন গরম তেমন পরিশ্রমে মেজরের অনুপস্থিতিতে সৌম্য এক সোলজারকে নিয়ে কাজে ফাঁকি দিয়ে ক্যাম্পের বাইরে চলে আসে। শুধু তাই নয়, হাঁটতে হাঁটতে তারা লোকালয়ে পৌঁছে যায়। হাঁটতে হাঁটতে নির্জন একটি বাড়িতে একটি আম গাছে পাকা পাকা টসটসে আম ঝুলতে দেখে লোভ সামলাতে পারেনি সৌম্য। সে আম ছিঁড়তে উদ্যত হতেই সোলজার তাকে নিষেধ করে যে,
সৌম্য বুক বুক চাপড়ে বলেছিল। তোমার মেজর কিছুতেই টের পাবে না। এরপর তারা আম ছিঁড়ে খেতেই কোথা থেকে যেন একটি বুড়ি এসে লাঠি দিয়ে তাদের দৌড়ানি দিয়েছিল। সৌম্য আমি ভোদর ভেবেছিল বুড়ি আর কি করতে পারবে, কিন্তু বুড়ি ছিল ধানি লঙ্কা। দৌড়েই ক্ষান্ত হয়নি, সোজা ক্যাম্পে এসে বিচার দিয়ে গেছে। সেদিন মোহিত তাকে এই তেল ছড়ানো গরমে 200 পুশ আপ করিয়েছে, সাথে এক পায়ে 3 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে। এমনি এমনি দাঁড় করায়নি, হাতে 6টি ইট উঁচু করে ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছিল। সেদিনের সেই শাস্তিতে রাতে হাড় কাঁপিয়ে জ্বর এসেছিল সৌম্যের। সেই জ্বরে সৌম্য টানা 21 দিন কিছু খেতে পারেনি। আর শরীর ব্যথার কথা না বললেই নয়, মনে পড়লে এখনো ব্যথা করে। সৌম্যের ভাবনার ছেদন ঘটল মোহিতের দাঁত পিষানো ধমকে। কেন হেসেছিলে ক্যাপ্টেন? এমন আকস্মিক প্রশ্নে গলা শুকিয়ে উঠল সৌম্যের। কি উত্তর দিবে তা ভাবতে লাগলো। এরই মধ্যে আবারও গমগমে কণ্ঠে বলে উঠল মোহিত। তোমাকে শাস্তি পেতে হবে সৌম্য। শাস্তির কথা মনে পড়তেই সৌম্যের মুখ পাংশুবর্ণ ধারণ করলো। কাদো কাদো মুখে মেজরের দিকে অসহায় দৃষ্টিপাত করেও কোনো সুবিধা করতে পারলো না বেচারা ক্যাপ্টেন। যাও সৌম্য, শাস্তির জন্য রেডি হও। কিসের শাস্তি চলছে এখানে মেজর মোহিত ওয়াসিফ? হঠাৎই রুমে মেজর জানালেন নাফিস মাহমুদের প্রবেশ যেন অবাকের চরম সীমায় পৌঁছে দিল মোহিত আর সৌম্যকে। দুজনেই ব্যতিব্যস্ত হয়ে সালিম ঠুকলো। মোহিত জিজ্ঞেস করলো, স্যার আপনি এখানে? আসতে হলো মেজর, আসতে হলো। আমার মেয়েকে কথা শুনিয়ে ইনজেকশন নিবে না বলে নাকি বের হয়ে এসেছো? মোহিত হা হয়ে গেল। তার মানে ইতিমধ্যে বিচার চলে গিয়েছে। যেখানে বিচার দেওয়ার কথা মোহিতের, কারণ সে অপমানিত হয়েছে, সেখানে কিনা ওই মেয়েই তাকে শায়েস্তা করতে বিচার দিয়েছে। দুঃখের হাসি এসে গেল মোহিতের, অবজ্ঞাজনক হাসি। স্যার একটা সত্য কথা বলি, বলো। আপনার মেয়ে একটা পাক্কা শয়তানের হাড্ডি আর বেয়াদব। কাউকে সম্মান করতে তো জানেই না, উল্টো কিভাবে অপমান করতে হবে সেটা ভালোভাবে রপ্ত করেছে। ক্যাপ্টেন সৌম্য জানে মোহিত ঠোঁটকাটা, তাই বলে মেজর জেনারেলের সামনে তারই মেয়ের নামে এমন ভয়ানক ব্যাখ্যা শুনে মাথা ভনভন করে উঠল সৌম্য শাহরিয়ারের। ঠিক বলেছ মেজর মোহিত, মেয়েটা একদম মায়ের মতো হয়েছে। ঘরেও সম্মান পাই না, এখানেও পাই না। নাফিস মাহমুদের উক্তিতে চোখ কোটর থেকে বেরিয়ে এলো সৌম্যের। মেজর জেনারেল মা মেয়ের অত্যাচারে নিগৃহীত। মনে মনে বলে, এই জন্যই তাহলে আমাদের উপর স্টিম বোলার চালায় ব্যাটা হারামি। তা বাবা মোহিত, আমার মেয়েকে তুমি অপমান করেছো নাকি আমার মেয়ে তোমাকে করেছে? যদি বলতে খুব উপকার হতো আর কি। কথাটি বলে উত্তরের প্রত্যাশায় মোহিতের দিকে দৃষ্টি বুলালেন। আপনার মেয়ে আমাকে অপমান করে রুম থেকে বের করে দিয়েছে স্যার। খুব খুব করে কেশে ফেললেন মেজর জেনারেল নাফিস মাহমুদ। যেই মেজরের ভয়ে তিনিও মাঝে মাঝে তটস্থ থাকেন, সেই মেজর তার মেয়ের কাছে পাত্তা পায়নি। মোহিতের কাঁধে হাত চাপড়ে বলে উঠলেন নাফিস মাহমুদ, থাক বাবা, মনে কষ্ট নিও না। যেখানে তোমাদের শাড়ি প্রতিনিয়ত অপমানিত হচ্ছে, সেখানে একদিন অপমানিত হয়ে মন খারাপের কিচ্ছু নাই। বিকালে গিয়ে ইনজেকশনটা দিয়ে এসো। যে জায়গায় আমার মেয়ে দিতে চায় সেই জায়গাতেই, ঠিক আছে? না হলে ইনজেকশনটা আমাকেই পুশ করবে বলেছে। আর তোমার যে মিশনে নিয়ে এত স্বপ্ন, সেই মিশনে যেতে হলে তোমাকে প্রচুর ফিট থাকতে হবে। আশা করি সব বুঝতে পেরেছো। বাচ্চাদের মতো জেদ করো না। নিজের স্বপ্নের মিশনের কথা মনে পড়তেই মোহিতের স্বর খাদে নেমে এলো। জি স্যার, আমি দেখছি কি করা যায়। বলেই আবার সেলিউট ঠুকে নাফিস মাহমুদকে বিদায় জানালো। ক্যাপ্টেন সৌম্য, তোমাকে মাফ করে দিলাম, যাও, আজকে শাস্তি দেওয়ার মোড নেই। বলেই ওয়াশরুমে ঢুকে গেল মোহিত। ক্যাপ্টেন সৌম্য যেন গভীর সমুদ্রে তলিয়ে গিয়ে বেঁচে ফিরল। এক মুহূর্ত কাল বিলম্ব না করে এক প্রকার দৌড়েই পালালো সে। মিনিট 20 হট একটা শাওয়ার নিয়ে রুমে এসে মোহিত তার গোপন ফোনটি বের করলো। ফোনটা অন করতে একটা মেসেজ টুং করে উঠল, আহমেদ খান ইজ হিয়ার, সি ইউ ইন আফগানিস্তান। মেসেজটি দেখে মুহূর্তেই মুখে হাসি ফুটে উঠল মোহিতের, চোখগুলো হয়ে উঠল চকচকে। খুব দ্রুতই তাহলে মিশন শুরু হতে যাচ্ছে। তাহলে তো আর দেরি করা যাবে না। ওকে, গেট রেডি ফর ইনজেকশন। বলে রেডি হয়ে ক্যাপ্টেন সৌম্যকে নিয়ে রওনা হলো ডক্টরের চেম্বারে। ডিউটি শেষ করে অ্যাপ্রন খুলে কিছু গুছিয়ে নিল স্বর্গ। আজ অনেক ধকল গেছে। সুযোগ পেয়ে অবশ্য ক্লোজ ফ্রেন্ড মেহনাজ পিউকে ডেকেছে। দুজনে একসঙ্গে বুফে খাবে সিদ্ধান্ত নিয়েছে। দুজনে যেয়ে বের হবে অমনি মেজর মোহিত ক্যাপ্টেন সৌম্যকে নিয়ে হাজির। আসতে পারি? স্বর্গ স্মিত হেসে প্রশ্ন করলো, এসেছেন তাহলে? আসতে হলো, কোনো সমস্যা? না, সমস্যা না, শুয়ে পড়ুন, প্যান্ট খুলুন।
বলেই মুখ টিপে হেসে ফেলল স্বর্গ। এবার আগে ভাগেই ভয়ের চোটে রুম ত্যাগ করলো সৌম্য। মোহিতের লজ্জা এবং ব্যক্তিত্বের এমন ফালুদা হওয়াতে সে ইতস্তত করতে লাগলো। তা বুঝতে পেরে চিকন সুমিষ্ট কণ্ঠে স্বর্গ বলে উঠল, লজ্জার কিছু নেই মেজর। ও ডক্টর পিউ, ও আমাকে হেল্প করবে, কারণ একটু এদিক সেদিক হলে প্রচুর ব্লিডিং হবে। সো ডোন্ট প্যানিক, ওকে? এতক্ষণ ডাক্তারের চেহারা না দেখলেও নরম কণ্ঠটা শুনে মেজর মোহিত দৃষ্টি নিক্ষেপ করলো স্বর্গের দিকে এবং আপনা আপনি মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, মাশাআল্লাহ। হাতে গ্লাভস পরে নিল স্বর্গ আর পিউ। মোহিতকে উপর করে শোয়ানো হলো। ইনজেকশনে মেডিসিন লোড করার জন্য পিউকে নির্দেশ দিল স্বর্গ। লজ্জা ইতস্ততায় মোহিত বালিশে মুখ গুজে চোখ বন্ধ করে ফেলল। সাথে সাথেই মনের ক্যানভাসে ভেসে উঠল গ্রে কালারের কুর্তির সাথে জিন্স প্লাজো পরিহিত চাঁদের মতো হলুদ ফর্সা বর্ণের পিচ্ছি একটা পরি, যার ঝলমলে ড্রিপ ব্রাউন রঙের স্ট্রেট চুলগুলো কাঁধ পর্যন্ত স্টাইল করে কাটা। ধবধবে সাদা মুখটিতে প্রসাধনের কোনো ছোঁয়া নেই, তবুও যেন অপ্সরা। গোলাপি ঠোঁটে লিপবাম কিট্রিক আলোর ঝলকে চকচক করছে, সাথে ঠোঁটের নিচের কুচকুচে কালো তিলটা, যা মনের ভেতর নিষিদ্ধ ইচ্ছে জাগ্রত করে। বড় বড় চোখের ঘন পাপড়ির ছাপটানি বুকে হাতুড়ি পিটাচ্ছে। মেজর উঠে পড়ুন, ইনজেকশন পুশ করা হয়ে গেছে। মেয়েলি মিষ্টি কণ্ঠে ভাবনার ভাগন হলো। এত দ্রুত শেষ হয়ে গেল? এত দ্রুত নয়, পাকা 10 মিনিট লেগেছে। উড়িয়ে হেসে ফেললো স্বর্গ। লজ্জায় দ্রুত প্যান্ট ঠিক করে বেরিয়ে এলো মোহিত। এমন ভাবেই এই মেয়ের ভাবনায় ডুবেছে যে এত মোটা সুইয়ের খাও টের পায়নি। সর্বনাশী একটা। ক্যাপ্টেন সৌম্য বলেই ডেকে উঠল মোহিত। আলাদিনের দৈত্যের মতো নিমিষেই হাজির হলো সৌম্য। ছেলেটা বেশ কাজের, একসাথে অনেক কাজ করেছে মোহিত আর সৌম্য। যেমন চোখুষ তেমনই ব্যক্তিত্ববান। 1.5 বছর ধরে ছেলেটি মোহিতের সাথে বিভিন্ন প্ল্যানে সামিল হয়েছে। মানুষকে হাসাতে এবং নিজে হাসতে ভালোবাসে ছেলেটি। মোহিতেরও ইচ্ছে করে সৌম্যের মতো হতে, কিন্তু বিভিন্ন কারণে নিজের খোলস থেকে বেরোতে পারে না মোহিত। সৌম্য সুযোগ পেলেই তাকে হাসায়, এজন্য সে সৌম্যের কাছে অনেক ঋণী। মোহিতের মরুভূমি নেয় জীবনে সৌম্য এক পশলা বৃষ্টির মতো। এজন্যই তো মোহিত ধীরে ধীরে নিজের ছোট ভাইয়ের স্থান দিয়েছে সৌম্যকে। ক্যাপ্টেন, তুমি কি ডাক্তারনিকে দেখেছো? সৌম্য গদগদ হয়ে মাথা নিচু করে 2 হাত বুকে ভাঁজ করে বলল, জি স্যার, ডাক্তার রানী ভয়ঙ্কর সুন্দরী। ভয়ঙ্কর সুন্দরী নয়, বলো ভয়ঙ্কর বেয়াদব। বলেই ফিচেল হেসে কালো রোদ চশমাটা নায়কীয় স্টাইলে চোখে লাগিয়ে 1 হাত পকে ঢুকিয়ে শীষ বাজিয়ে প্রস্থান নিল। মেজরের এমন উদ্ভট আচরণ দেখে ব্যাকুল বনে গেল সৌম্য। রাত 12টা বেজে 15 মিনিট। রহস্যময় ব্যক্তির কাছে হঠাৎ একটা ফোন কল আসলো। হ্যালো খলিল ভুইয়া, তারপর বলো ওখানকার খবর কি? সাহেব, ওই মেজর কোনো এক মিশ্রণ প্রতিশ্রুত নিচ্ছে, কিন্তু কি মিশ্রণ সেটা বুঝতে পারছি না। সেটা বোঝার জন্যই তো তোমার মতো লোককে রাখা হয়েছে, কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি পুরোই একটা অপদার্থ। রাগ চেপে খলিল বলে উঠল, কান্টমিটেনের ভিতর থেকে কি খবর সহজেই বের করা যাবে সাহেব? টাকা ছিটাও খলিল, ভাত ছিটালে কাকের অভাব হবে না আশা করি, বুঝতে পেরেছো? রাখছি এখন, এসব অকাজের পেশাল ভালো লাগছে না। বলেই খট করে লাইন কেটে দিল ওপাশের ব্যক্তিটি। সালা গিরগেটে। বলেই রাগে বাটন ফোনটি সজোরে আছাড় মারল খলিল। পাখির কিচিরমিচির শব্দে ঘুমের রেশ হালকা হয়ে গেল স্বর্গের। আজ তার অফ ডে, ইচ্ছে মতো ঘুমাবে। এই নিয়মে এসির পাওয়ার কমিয়ে কম্বল মুড়ি দিয়েছে, কিন্তু ভোরের আলো ফুটতেই ঘুম হালকা হয়ে গেল। অ্যালার্মটি এখনো যেহেতু বাজেনি, আর একটু চোখ বন্ধ করে রাখলে ক্ষতি কি? মুহূর্তেই বেডসাইড টেবিলের উপর থাকা মোবাইল নামক যন্ত্রটি কর্কশ শুনে বেজে উঠল। চোখ মুখ খিচে কম্বলের নিচে ঢুকে গেল স্বর্গ। কোনো মতে হাতড়ে মোবাইলটা সাইলেন্ট করে ফেলে রাখলো। চোখ বুজে ঘুমের সামান্য চেষ্টা চালালো সে। অকস্মাৎ দরজায় ধামধাম বাড়ির শব্দে আর চিল্লানির শব্দে স্বর্গের রাগ সপ্তম আসমানে পৌঁছে গেল। ব্ল্যাঙ্কেট সরিয়ে দরজা খুলে কাউকে না দেখতে পেয়ে রাগের পারদ আরো মাত্রা বাড়িয়ে গেল। দরজায় কে এসেছিল বুঝতে বেশি বেগ পেতে হয়নি চোখোশ ডাক্তারের। আজের একটা বিহিত করতেই হবে এবং ডিস্টার্ব দাদাকে কিভাবে পানিশমেন্ট দিবে সেটাও ভেবে ফেললো। পা টিপে টিপে স্বর্গ সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। লিভিং রুমে এসে দেখতে পেল কেউ একজন পায়ের উপর পা তুলে পত্রিকা পড়ছে, সামনে জুস আর হালকা নাস্তা। স্বর্গ জানে এটা তার ছোট ভাই, যদিও অত ছোট নয়, মাত্র 2 বছরের ছোট বড়, কিন্তু তাদের লড়াই মারামারি 3-4 বছরের বাচ্চা। কেন যেন টম জেরিকেও হার মানাবে। ওই তো পত্রিকার উপর দিয়ে সুখের চুলগুলো দেখা যাচ্ছে, খপ করে ধরতে পারলেই বাগে আনা যাবে।
যেভাবে সেই কাজ ধূর্ত বাজ পাখির মতো ধরে ফেললো চুলের মুঠি। যদিও ছোট চুল ধরতে বেগ পেতে হচ্ছে, তবুও ছাড়া যাবে না। ঘুম নষ্ট করার শাস্তি ওকে পেতেই হবে ভেবেই চুল ধরে আরেক হাত দিয়ে গলা টিপে ঝাঁকাতে ঝাঁকাতে বলে উঠলো, সুখের বাচ্চা হারামি কুত্তা, তোকে আমি মেরেই ফেলবো আজ। অকস্মাৎ আক্রমণে ভেবাঝেকা খেয়ে গেল যুবক। ড্রয়িং রুমের চিৎকারে মিসেস তনুজা মাহমুদ খুন্তি হাতেই দৌড়ে আসলেন। নাফিস মাহমুদ সবেই চুলে অর্ধেক কালো রঙের কালিটা লাগিয়েছেন, বাকিটা আর লাগাতে পারলেন না। বাটি সমেত দৌড়ে আসলেন। স্বর্গের ভাই সুখ পিছন থেকে জুসের গ্লাসে এক সিপি চুমুক দিয়ে বলে উঠল। পিছন ফিরে সুখকে দাঁড়িয়ে থাকতে দেখে স্বর্গ নিজের আলু থালু চুলগুলো এক হাত দিয়ে চোখের সামনে থেকে সরিয়ে সামনে থাকা পুরুষটির দিকে নজর দিল। ধবধবে ফর্সা পুরুষটির ওভার শেপের স্ক্লিন শেপ করা চকচকে মুখমণ্ডল, সেই মুখে রাজ্যের মায়া ভরা তীক্ষ্ণ চোখ যেন স্বচ্ছ সমুদ্র, খাড়া নাক, নৌকার মতো বাঁকা ভ্রু, জোড়া আর্মি কাটিং হেয়ারটা তাকে একটু বেশি মানাচ্ছে যেন। তার জিম করা পেশিবহুল শরীরের সামনে সর্বনিতান্তই একটা পিঁপড়ে। এক হাত দিয়ে চুলের মুঠে এখনো ধরে আছে, বেখেয়ালে হাত সরাতেই ভুলে গেছে। উপর দিকের পুরুষটির ক্ষেত্রে ঘটনা ঘটেছে অন্য। স্বর্গের পরনে স্লিপিং শার্ট, ট্রাউজার, আলোথালো চুল, মুখে জমে থাকা তেলে চকচক করা গাল, নাক, কাপা কাপা গোলাপি শুষ্ক ঠোঁটজোড়া, এবং এতটা কাছাকাছি প্রথম কোনো মেয়ের হওয়া। সব মিলিয়ে মনের ভেতরে নিষিদ্ধ ইচ্ছেকে বারবার মাথা চাড়িয়ে জাগ্রত করে নিচ্ছে। না, আর পারা যাচ্ছে না। এটা তুই কি করলি মা? মেজরকে মেরে দিলি? বেচারা আমার কাছে কাজে এসেছে আর এভাবে অপমান করে দিলি। বাপকে তো পাতা দিসি না, অন্তত বাইরের মানুষকে তো দে। বাপির মুখে এমন নাটকীয় কথা শুনে স্বর্গ আহাম্মক হয়ে গেল। এই লোক আর্মির জেনারেল না হয়ে নাটকের সিনেমায় ফারামি করলে বেশি জনপ্রিয় হতো। মুহিতের চুলের মুঠি ছেড়ে আমতা করে মাথা নিচু করে বিনীত স্বরে বলে উঠল স্বর্গ। সরি মেজর, আমি আমার ভাইকে ভেবে আপনাকে ধরে ফেলেছি, ইন্টেনশনালি করিনি, মাফ করবেন। বলেই এলোমেলো পায়ে প্রস্থান নিল। মুহিত তার বুকের হার্টবিটের ধুক পুকানিতে কথার খেই হারিয়ে ফেলল। তনুজা কোমল সুরে জানতে চাইল, বাবা লাগেনি তো তোমার? না আন্টি, এসব ছোটখাটো মায়ের আমার কাছে গায়ে তোলা পড়ার মতো। আপনি আপনার কাজ করুন প্লিজ, আমি ঠিক আছি। দেখেছো, বলেছিলাম না মেয়েরা ডাকাত। স্যার, বাকি রংটা চুলে লাগিয়ে আসুন, জোকার লাগছে। মুহিতের এমন কথা শুনে বোকার মতো হাসি দিয়ে আবার ওয়াশরুমে ঢুকে গেল নাফিস মাহমুদ। মুহিত জানে বাবা হিসেবে নাফিস মাহমুদ 10-এ 10। কাজের সূত্রে নাফিস মাহমুদের সাথে অনেক মেলামেশা করার সুযোগ পেয়েছে মুহিত। ভদ্রলোক যেমন হাসি খুশি তেমনই কঠোর। তিনি কাজ আর ফ্যামিলি কখনো এক জায়গায় রাখেন না। মুহিতকে নাফিস মাহমুদ বারবার একটা কথা বলেছেন, আমার ফ্যামিলি আমাকে নিয়ে কখনো কোনো অভিযোগ করতে পারবে না মোহিত। আমি কখনোই ওদের প্রতি কঠোরতা দেখাইনি। যখন যতটুকু ওদের ভালো রাখতে প্রয়োজন হয়েছে আমি সেভাবেই দিয়েছি। আমার ছেলে মেয়েদের কাছে আমি বেস্ট বাবা, আমার স্ত্রী তনুদের কাছে আমি শ্রেষ্ঠ হাজব্যান্ড। এর চাইতে বড় অর্জন আর কি হতে পারে মোহিত? মুহিত মন থেকে এই ভদ্রলোককে অনেক শ্রদ্ধা করে। নাফিস মাহমুদ কর্মক্ষেত্রে যতটা কঠোর, কর্মক্ষেত্রের বাইরে ততটাই নমনীয়। নাফিস মাহমুদের মাঝে মুহিত নিজের বাবার প্রতিচ্ছবি খুঁজে পায়। হঠাৎ পিছন থেকে সুখ কাশি দেওয়ার ভান করলো। হাই ব্রো, আমি সাফওয়ান মাহমুদ সুখ। স্বর্গে শুনে 2 বছরের ছোট একমাত্র আদরের ভাই। খুব জ্বালাই তো, এই জন্য মাঝে মাঝে বাগে পেলে রামধুলানি দেয়, আবার মাঝে মাঝে লুকিয়ে পড়ি, তখন বাপি ওর খামচি খাই। এই ধরুন আজকের ব্যাপারটা। একটু আগে ইচ্ছে করি ওর আরামের ঘুমটা ভাঙলাম, তার বদলে আপনি কেলানি খেলেন, কিন্তু আপনাকে কেলানি খাওয়ার ইচ্ছা আমার ছিল না। জাস্ট ও ছুটির দিনটা স্পয়েল করতে চাইছিলাম, অ্যান্ড আই এম সাকসেস। বলেই কলার ঝাঁকালো 22 বছরের ক্যাডেট পড়ুয়া যুবকটি। এই মুহূর্তে মুহিতের এই বাড়ির প্রত্যেক সদস্যকে পাগল মনে হচ্ছে, সাথে নিজেকেও। কিন্তু ফিউচার শ্বশুরবাড়ি বলে কথা, কাউকে পাগল বলা যাবে না। চুপচাপ জুসের গ্লাসটা হাতে নিয়ে ছোট করে একটি চুমুক বসালো এবং মনে মনে ভাবলো, পাগল হয়ে যদি সুখের লহমায় দিন গুজরান করা যায়, ক্ষতি কোথায়? 20 মিনিট পর জেনারেল নাফিস মাহমুদ তার স্টাডি রুমে মুহিতকে ডাকলেন। মুহিত কিছু কাগজ আর নকশা নিয়ে পৌঁছে গেল সিঁড়ি বেয়ে দোতলার কর্নারের কাঙ্ক্ষিত সেই রুমে। শুরু হলো গোপন বৈঠক। হাই, আপনি ক্যাপ্টেন সৌমনা? আকস্মিক মেয়েলি কণ্ঠ শুনে পিছন ফিরতেই সামনে দাঁড়ানো সুন্দরী এক মেয়েকে দেখে ভীষণ খেল সৌম্য। জি, আমি ক্যাপ্টেন সৌম্য সাহরিয়ার। আপনাকে তো চিনলাম না। আপনার ব্রেইনে জং ধরেছে ক্যাপ্টেন।
দুদিন আগেই আমাদের দেখা হয়েছিল বুশরা জাহিন স্বর্গের চেম্বারে। মাথা চুলকে হো, মনে পড়েছে। বলে ভদ্রতা সূচক হাসি বিনিময় করলো সৌম্য আর বলল, সেদিন দেখা হলো, কথা হয়নি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। এমা, না না, কোনো প্রবলেম নেই। আপনার নামটা জানা হলো না, যদিও আপনি আমার ইতিমধ্যেই জেনে গেছেন। মেহনাজ পিউ, আমি স্বর্গের স্কুল জীবনের ফ্রেন্ড। সুন্দর নাম, ঠিক আপনার মতো। ফ্ল্যাটিং করছেন? সৌম্য জিভ কামড়ে কান ধরে কিউট করে তবা বলে উঠল। একদম না ম্যাডাম। পিওর কি হলো কে জানে, সৌম্যের এমন রূপ দেখে মনে তার ঠান্ডা বাতাস বয়ে গেল। সকাল 10:05 সেনা সদস্যদের প্রশিক্ষণ অনুশীলন চলছে। মোহিত দাঁড়িয়ে তা পর্যবেক্ষণ করছে আর ভাবছে। আমাদের ভেতরের খবর বাইরে কে পাচার করছে, নিজেদের ব্যক্তিগত তথ্য কিভাবে আংশিক হলেও ফাঁস হচ্ছে। আরো বেশি সতর্ক হতে হবে, কোনোভাবেই এবারের প্ল্যান ভেস্তে দেয়া যাবে না। যেই বোয়াল আমি 2 বছর ধরে খুঁজে চলেছি, তাকে এবার আমার জালে আটকাতেই হবে। কি ব্যাপার মোহিত, তোমাকে অমনস্ক লাগছে? হঠাৎ পিছন থেকে এমন ভরাট কণ্ঠ শুনে চমকে উঠে মোহিত। ভাবনা খাটিয়ে পিছন ফিরে লেফটেন্যান্ট জেনারেল মিয়াফ মুর্শিদকে দেখে তৎক্ষণাৎ স্যালিউট জানায়। কিছু না স্যার, হঠাৎ মায়ের কথা মনে পড়েছে। দীর্ঘদিন তিনি হসপিটালে ভর্তি, সুস্থতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তাই একটু চিন্তিত হয়ে পড়েছিলাম। এমন আর হবে না। সরি স্যার। ডোন্ট ওরি মাই বয়, সব ঠিক হয়ে যাবে। কাজে মনোযোগ দাও। আর তোমার মিশনের কি খবর, কোনো খোঁজ পেলে? মিয়াজ মুর্শিদকে কেমন জানি সুবিধার মনে হয় না মোহিত। তাই মোহিত সব কথা চেপে গিয়ে নানান তালবাহানা লাগিয়ে এক গল্প বলে ফেলল। না স্যার, কোনো কিছু করেও আহমেদ খানের নাগাল পাচ্ছি না। আপনি টেনশন করবেন না, আমি ঠিক খুঁজে বের করব। কথাটি বলে আর এক মুহূর্ত দেরি না করে চোখে কালো রোদ চশমাটা পরে লম্বা লম্বা পা ফেলে হাঁটা ধরলো মোহিত। গন্তব্য সিএমএইচ। একবার মাকে দেখে ডক্টরের সাথে কথা বলতে হবে। দেখুন মেজর মোহিত, আপনার মায়ের হার্টে পেসমেকার মেশিন বসাতে হবে। আপনার মা অনেক দিন ধরে এখানে ভর্তি রয়েছে। আমি দীর্ঘদিন ওনার চিকিৎসা সেবা দিয়ে আসছি। ওনার সমস্ত কন্ডিশন আমার নখদর্পণে। ওনার হার্টের স্বাভাবিক কার্যক্রম বলুন বা স্পন্দন তৈরি করে বলুন, ওনার হার্টের যেই কন্ডিশন, এখন আপনি অনুমতি দিলেই আমি মেশিন বসানোর জন্য অপারেশন করার ব্যবস্থা নিব। মেশিন বসালে কি আমার মা পুরোপুরি সুস্থ হবে ডক্টর? মোহিতের কথা শুনে চুপ করে দৃষ্টি নত করে ফুস করে নিঃশ্বাস নিলেন প্রফেসর সারোয়ার জাহান। দেখুন মেজর, হায়াত মাউদ উপরে যিনি আছেন তার হাতে। আমি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারবো না, তবে আমার বিশ্বাস আপনার মা সুস্থ হবে। কথাটি বলে মোহিতের হাতের উপর হাত রাখলেন প্রফেসর। আর দেরি করবেন না মেজর, দেরি করলে অবস্থা শুধু খারাপই হতে থাকবে। যত দ্রুত সিদ্ধান্ত নেবেন তত ওনার জন্য ভালো। চোখ বন্ধ করে কিছু একটা ভাবলো মোহিত। পরক্ষণে গম গমে কণ্ঠে বলে উঠল, আপনি অপারেশনের সবকিছু রেডি করুন। কিন্তু মেজর, একটা প্রবলেম আছে। এই বলে একটা পেপার এগিয়ে দিলেন প্রফেসর মোহিতের দিকে। কি এটা? মেজর মোহিত, এখানে আপনাকে বন্ড সই দিতে হবে। কথাটি শোনা মাত্র মাথায় আকাশ ভেঙে পড়লো মোহিতের। জিজ্ঞাসু দৃষ্টিতে মোহিত প্রফেসরের দিকে তাকালো। আসলে অপারেশনে একটু জটিলতা রয়েছে। ভাগ্যে খারাপ হলে ওটি টেবিলেই উনি মারা যেতে পারেন, কিন্তু আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখবো না মেজর। প্রফেসরের কথা শুনে চোখের মধ্যে জ্বালা শুরু হলো মোহিতের। এখন কি ভারী বর্ষণ হবে চোখের দুকুল ছাপিয়ে? এমনটা কি হবার কথা ছিল? আজ থেকে 6 বছর আগের ভাবনায় ডুব দিল মোহিত। শীত বিদায় নিবে নিবে ভাব, কিন্তু রাতে হালকা শীতের আমেজ রয়েছে এবং দিনে চকচকে সোনালী রোদ। আকাশে সাদা মেঘের ভেলা ভাসছে। মোহিত তখন সেকেন্ড লেফটেন্যান্ট। তার পোস্টিং ছিল কুমিল্লা ক্যান্টনমেন্টে। মোহিত সকালের জগিং শেষ করে শাওয়ার নিয়ে ডাইনিং হলের উদ্দেশ্যে পা বাড়িয়েছে মাত্র, হঠাৎ মোহিতের হাতে থাকা মুঠোফোনটা ভাইব্রেশন শুরু হয়। স্ক্রিনে দৃষ্টি ফেলে পাপা নামটি দেখে হাসি ফুটে মোহিতের ঠোঁটে। হ্যালো, কেমন আছো মোহিত? ভালো আছি পাপা, তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক ভালো আছি। একটা খুশির খবর আছে তোমার জন্য মোহিত। জি পাপা, বলো। নামিরার বিয়ে ঠিক করেছি। জানি সবকিছু অনেক দ্রুত হয়েছে, তোমাকে জানানোর সময় হয়নি। পাত্র নামিরার বেশ পছন্দ হয়েছে, বাকি কথা বাসায় এলে বলবো। আজই তুমি ঢাকার
ব্যাক করো, রাতেই এঙ্গেজমেন্ট। বোনের বিয়ের কথা শুনে মোহিত প্রথমে অনেক খুশি হয়, কিন্তু পরে ভাবতে থাকে সবকিছু এত দ্রুত হয়ে যাচ্ছে। মোহিত জানে তার বাবা একজন বিচক্ষণ মানুষ, সে ভুল সিদ্ধান্ত নিবে না অবশ্যই, কারণ একজন বিচক্ষণ ম্যাজিস্ট্রেট আর যাই করুক যার তার হাতে কখনো মেয়ে তুলে দিবে না। মোহিত আরো কিছু কথা বলে ফোন কেটে দেয়। নিজ কক্ষে ব্যাগ গুছাচ্ছে মোহিত। একমাত্র বোনের বিয়ে বলে কথা। 15 দিনের ছুটি নিয়ে মোহিত ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এখন বিকেল 5টা। মোহিত দাঁড়িয়ে আছে তার বাড়ির মেইন ডোরের সামনে। কলিং বেল টিপে অপেক্ষা করছে। খট করে দরজা খুলে গেল। দীর্ঘ 6 মাস পর মোহিত পাশে এসেছে। মোহিতকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল 10 বছরের এক বালক। চিৎকার করে বলে উঠল, ভাইয়া। আদরের ছোট ভাইকে জড়িয়ে কোলে তুলে ফেললো মোহিত। নামিরা আর মোহিতের চাইতে বয়সে অনেক ছোট এই পুচকু মুকিত যেমন বাড়ির ছোট সদস্য, তেমনি কিউট একটা বাচ্চা। এই জন্যই তো সকলের চোখের মধ্যমণি। হুট করে এলে জানালে না কেন? তোকে সারপ্রাইজ দিলাম। পাপা জানতো, মাও জানতো, তোকে কেউ জানায়নি। আমি নিষেধ করেছি তাই। এই বলে কোল থেকে মুকিতকে নামিয়ে সোফায় ফেলে দিল মোহিত। ফেলেই সুসুই দেওয়া শুরু করলো। মুকিত হেসে কুটি কুটি। তাদের দুই ভাইয়ের খুনসুটি হাসাহাসি করার শব্দে রান্নাঘর থেকে দৌড়ে এলেন মিসেস তারিন রহমান আর নামিরা। নামিরা এসেই মোহিতের কান টেনে ধরলো। এই 6 মাসে একবারও আসতে মন চায়নি তোর? আহ, আপু লাগছে, মা লাগছে, ছাড়তে বলো। না, ছাড়বো না, লাগার জন্যই ধরেছি। আচ্ছা সরি, মাফ করে দে আপু। নেক্সট বার থেকে প্রতি মাসে মাসে আসবো। মুকিত নামিরাকে অনুনয় সুরে বলল, ছেড়ে দাও না আপনি, ভাইয়ার কানে ব্যথা লাগছে। ভাইয়ের উকিল হয়েছিস? মুকিত মাথা উপর নিচ করে হ্যাঁ বুঝালো। আচ্ছা, যা, ছেড়ে দিলাম। ছেলে মেয়েদের এমন কীর্তি দেখে হেসে ফেললেন মিসেস তারিন। তোদের নিয়ে আর পারি না। যা মোহিত, ফ্রেশ হয়ে খেয়ে নে, কাজ আছে অনেক। এই পুটু, এই ব্যাগে যা যা আছে সব তোর, যা নিয়ে নে সব। মুকিত যেন আকাশের চাঁদ হাতে পেল। এই জন্যই তো ভাইকে তার এত ভালোবাসতে ইচ্ছে করে। এবার নামিরার পিছু নিল মোহিত। তুই প্রেম করেছিস না? নামিরা হাত উঠিয়ে বলে, মারবো এক ঠাটিয়ে। আচ্ছা বুঝেছি, লজ্জা পেতে হবে না। শুধু বল বরকে, পটাপট নাম বলে ফেল। তুই চিনিস? আমি চিনি। নামিরা লজ্জায় মাথা নিচু করে মুখ টিপে হেসে ফেলে। সোহাগ ভাই। নামিরার দিকে দৃষ্টি ফেলে নামিরার রক্তিম গাল আর ওনার কোনা আঙ্গুলে পেঁচানো দেখে মোহিত বুঝে ফেলে হি ইজ রাইট। শিওর সোহাগ ভাই? নামিরা মাথা দুলিয়ে হাসিসূচক উত্তর দেয়। কিভাবে পটালি ওই হাবলুটাকে? নামিরার চোখ রাঙিয়ে বলে ওঠে, মার খাবি মোহিত। মোহিত খুব ভালো করে সোহাগ নামের ছেলেটিকে চিনে। মোহিতের বাবার বাল্যকালের এক বন্ধুর ছেলে এই সোহাগ। ছেলেটি গ্রামে থাকতো। একদিন মোহিতের বাবা আদনান ওয়াসিফ অনেক রাত্রে একটি ছেলেকে এনে কঠিন গলায় সবাইকে ডেকে বলেছিল, আজ থেকে এই ছেলে আমার ছেলেদের মতন, সেও এবারই সদস্য এখন থেকে। ও আমার বন্ধু মাহিদের ছেলে। ওর বাবা 2 দিন আগেই এ দুনিয়া ত্যাগ করেছে। ইহজগৎ ওর কেউ নেই। তোমরা কেউ কখনো ওর সাথে কোনো প্রকার খারাপ আচরণ করবে না, তাহলে আমি অনেক কষ্ট পাবো। আজকে আমি এটিএম এর গার্জিয়ান হলাম। ভবিষ্যতে আমার বর্তমান এই ছেলের দোয়ায় আল্লাহ চাইলে অন্য কেউ তোমাদেরও গার্জিয়ান হবে। সোহাগ তখন ইন্টারমিডিয়েট এক্সাম দিয়েছে কেবল। এই অবস্থায় কোথায় যাবে, কার কাছে যাবে, কিছুই ঠাহর করতে পারছিল না। এমন সময় ফেরেস্তার মতো সামনে এসে দাঁড়িয়েছিল আদনান ওয়াসিফ। মিসেস তারিন সোহাগকে কাছে টেনে বলেছিল, আম্মা ডাকতে পারবি? সোহাগ সেদিন মিসেস তারিনকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছিল। সোহাগ পড়াশোনায় অনেক ব্রিলিয়ান্ট ছিল। নিজের পড়াশোনার পাশাপাশি নামিরা আর মোহিতকেও অঙ্ক ইংরেজি পড়াতো অবসর সময়ে। নামিরার এসএসসি পরীক্ষার সকল নোটস নিজ হাতে তৈরি করে দিয়েছিল সোহাগ। সেদিন ইন্টারমিডিয়েট এক্সামে সোহাগ জিপিএ 5 পেল। সেদিন মিসেস তারিন আর আদনান ওয়াসিফের খুশি দেখে কে নিজের সন্তানের মতো সকল সুযোগ সুবিধা দিয়েছিলেন সোহাগকে। পড়িয়েছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে। নিজের যোগ্যতা বলে সোহাগ নাম করা এক কলেজের ইংরেজি বিষয়ের প্রফেসর হিসেবে নিয়োগ পায়। মোহিত আগেই বুঝেছিল সোহাগের জন্য নামিনার মনে কোথাও কিছু আছে, কিন্তু এটা যে প্রেম ভালোবাসা পর্যন্ত করাবে তা ভাবতে পারেনি মোহিত। কারণ সোহাগ ছিল খুবই সাদা সিধে ঘরকোনা টাইপ ছেলে। 3 তলার চিলে কোঠার ঘরটাতে সারাক্ষণ পড়াশোনা করে কাটাতো, খাওয়া দাওয়ার সময় ছাড়া। মায়ের ডাকে ধ্যান ফিরল মোহিতের। খেতে আয়, আর কিছু কাজ আছে, হাতে হাতে করে দে। কাজগুলো বুঝিয়ে দিয়ে চলে গেলেন মিসেস তারিন। চারপাশে আলো ঝলমল করছে। কিছু কাছের আত্মীয় এসেছে। বাচ্চাদের হাসাহাসিতে মুখরিত চারিপাশ। বাড়িতে যেন চাঁদের হাট বসেছে।
নামিরা রাগ করতে হবে আজ। মোহিত কর্মব্যস্ততায় তার বাবার খবর নেওয়ার সময়ই পায়নি, তবুও তার মায়ের কাছে জানতে চেয়েছে। মা, পাপাকে দেখছি না কোথাও। আছে কোথাও কাজে ব্যস্ত, হয়তো আকদের সময় দেখতে পাবি। বলেই অন্যদিকে চলে গেলেন পার্লারের মেয়েরা এলো নাকি সেটা দেখতে। ঘরের এক কোণে বসে জীবনের হিসেব কষছেন আদনান ও আসিফ। ওনার জীবদ্দশায় কোনোদিন এমন পরিস্থিতির মুখোমুখি হননি তিনি। নিজের এত বছরের অর্জন করা সততা সম্মান খুইয়ে দিবেন, নাকি পালিয়ে যাবেন, নাকি জীবন দিয়ে হলেও সব আগলে রাখবেন? কোনো সিদ্ধান্তেই উপনীত হতে পারছেন না তিনি। দিনে রাতে এত পরিমাণ হুমকিজনক ফোন কল আর নেওয়া যাচ্ছে না। কি করতে পারেন এখন তিনি? পরিত্যক্ত একটি বিল্ডিং এর আধ ভাঙা একটি কক্ষে গোপন বৈঠক বসিয়েছেন কয়েকজন গণ্যমান্য ব্যক্তি। তারা সবাই সমাজের উজ্জ্বল ব্যক্তিবর্গ। তাদের ভালো মানুষের আড়ালের মুখোশ জনগণ জানে না, জানানোর দরকার হি বাকি। তারা কি দেশের মানুষের মুখের ভাত কেড়ে নিয়েছে? নিজের স্বার্থ নিয়ে ভাবা কি ভুল কিছু নাকি? টাকার প্রতি লোভ কার না আছে? সামান্য একজন নির্বাহী অফিসারের কাছে এভাবে জিম্মি না হয়ে, এত ভয় না পেয়ে ভয়কে জয় করলে কেমন হয় লেফটেন্যান্ট? বনিতা না করে খুলে বলুন কি করতে চাচ্ছেন আহমেদ খান। আহমেদ খানের উত্তর শোনার আশায় বাকি সদস্যরা গভীর আগ্রহ নিয়ে তার মুখ পানে দৃষ্টি দিলেন। যদি ওই নির্বাহী অফিসারই আর না থাকে তাহলে কেমন হবে? কথাটি সকলের মনে ধরে গেল। এই জন্যই বলি আহমেদ, তুমি আসলে একটা পাক্কা খিলাড়ি। বলেই হাততালি দিলেন নব্য হওয়া মন্ত্রী মোস্তাক চৌধুরী। আহমেদ খান হুইস্কির গ্লাস 3 আঙ্গুল দিয়ে ধরে তাতে বরফ ঢেলে নাড়তে নাড়তে ঢেউ খেলানো হুইস্কির দিকে তাকিয়ে আবারও বলে উঠল, আমি তো জানি সেনাবাহিনীর লোকেরা হয় সৎ, ন্যায়নিষ্ঠাবান। তো তুমি কিভাবে এমন জোচ্চুর হলে লেফটেন্যান্ট? গ্লাসে হুইস্কি ঢালতে ঢালতে বিদকুটের শব্দে হো হো করে হেসে উঠলেন লেফটেন্যান্ট। একজন লেফটেন্যান্টকে সরকার বেতন কত দেয় জানো? পাশে থাকা মোস্তাক জানতে চাইলেন কত। মাত্র 29,000 টাকা। কিন্তু আমার পেটটা দেখেছো? পেটের দিকে আঙ্গুল তাক করে লেফটেন্যান্ট সকলের উদ্দেশ্যে বললেন, আমার পেট চাই কোটি কোটি টাকা। এখন এই কোটি কোটি টাকার খিদে এই সামান্য খড়কুটো দিয়ে কিভাবে চলবে আহমেদ? পাশে থাকা খলিল বলে উঠল, আমার বেতনের কথা আর নাই বললাম সাহেব। সামান্য একজন দ্বারা পুরোহিত, সেই হিসাবে কিছুই না। আপনাদের পায়ে ধুলো লাগিয়ে যদি এইটুকু খেয়ে পড়ে বাঁচতে পারি, এটাই আমার জন্য অনেক কিছু। তাহলে ওই কথাই রইলো, উড়িয়ে দাও লেফটেন্যান্ট নির্বাহী অফিসারকে। পথের সামনের কাঁটা যত দ্রুত সরাবে তত ভালোভাবে হাঁটতে পারবে, বুঝতে পেরেছ? আর মন্ত্রী শুনো, হারামি যেহেতু হয়েছো, তাহলে সরকারকে কিভাবে কি বোঝাতে হবে আশা করি সব আয়ত্ত করবে। লেফটেন্যান্ট যেন না ফাঁসলে নরম গদিতে কিন্তু বসতে পারবে না, কথাটা মাথায় ঢুকিয়ে নিও ভালোভাবে। বলেই হুইস্কি গ্লাসে ঠোঁট লাগিয়ে এক সিপ টান দিল। রাত 9:25 নামিরা আর সোহাগকে পাশাপাশি বসানো হয়েছে আন্টি বদল করানোর জন্য। অনুষ্ঠানটা ঘরোয়াভাবে হচ্ছে। নামিরাকে পুতুলের মতো লাগছে আজকে মোহিতের কাছে। যেহেতু সামনের বিয়ের অনুষ্ঠান ধুমধাম করে হবে, তাই আজকে এত বেশি আয়োজন করা হয়নি। আংটি বদল করার জন্য 2টো আংটি মিসেস তারিন একটি ফুলের ঢালিতে করে নিয়ে এলেন, এনে সামনের পাতান টেবিলে রাখলেন। এতদিন পর মোহিত ভালোভাবে সোহাগের দিকে খেয়াল করে দেখলো নামিরার জন্য সোহাগের চোখে গভীর ভালোবাসা, ভালো লাগার হাতছানি। সোহাগকে কেমন যেন পরিপূর্ণ আর উচ্ছ্বাসিত লাগছে। আংটি বদল করার জন্য সোহাগ আংটি তুলে নিয়ে নামিরার হাত টেনে নিল। খুবই সন্তর্পণে আংটি পরিয়ে দিল যেন নামিরার আঙ্গুলও টের না পায়। বিষয়টা খুব ভালো লাগলো মোহিতের। যাক, তার বোন পারফেক্ট কাউকেই পেয়েছে। আর যাই হোক, মোহিত বুঝে গেছে এই ছেলের থেকে কখনো নামিরা কষ্ট কি জিনিস তা উপলব্ধি করতে পারবে না। আংটি বদল করার খুশিতে সকলে হাততালি দিয়ে হবু কপতিকে কংগ্রাচুলেশনস জানালো। এত খুশির মধ্যে মোহিতের নজর গেল তার বাবার দিকে। ভদ্রলোকের বিধ্বস্ত চেহারা মোহিতের মনে ভয়ের স্তূপ জমালো। কি এমন ভাবছে উনি কি অসুস্থ? নামিরার বিয়েতে কি উনি খুশি নন? আপুর জেদের কাছে হারমেনিকে বিয়ে হচ্ছে ওনার অমতে, নাকি অন্য কোনো ঘটনা লুকিয়ে আছে? সকল ভাবনাকে দূরে ঠেলে সমস্ত প্রশ্নের উত্তর জানতে বাবার কাছে দ্রুত এসে দাঁড়ালো মোহিত। পাপা, কিছু না লুকিয়ে সত্যি করে বলো কি হয়েছে। মেজর মোহিত, আপনি এখানে? পিছন থেকে এক সুমিষ্ট মেয়েটি সুরটি কার হতে পারে তা ভাবতে ন্যানোসেকেন্ড সময়ও লাগলো না মোহিতের। পিছন ফিরে মিষ্টি হাসি দিয়ে বলে উঠল, জি ডাক্তার সাহেবা, আমি এখানে আপনার সামনে। চাইলে আমার চুল টেনে গলা টিপে ধরতে পারেন। লজ্জায় চোখ নামিয়ে নিল স্বর্গ। লজ্জায় অবনত মুখশ্রী এসে মোহিতের নিজেকে নেশাখোর মনে হচ্ছে। কি আছে এই মায়াবী চেহারায়? আমি আপনাকে কিন্তু অলরেডি সরি বলেছি মেজর। তা নাটক না করে এখানে কেন এসেছেন জানতে পারি? একটা কাজ ছিল। তো কাজটি কি শেষ?
মোহিত মাথা ঝাঁকিয়ে নরম সুরে বলল, আপাতত শেষ। তা মিস গুন্ডি, সরি স্বর্গ, আপনার ইউনিফর্ম কোথায়? ডিউটি আওয়ার শেষ, বাড়ি যাব। চলুন একসাথে যাওয়া যাক। বলে মোহিত সামনের দিকে সম্মানের সহিত হাত ইশারা দিল। দাঁড়ান 1 মিনিট মেজর, যাব আর আসবো। বলেই ফুরুত করে দৌড়ে পালালো স্বর্গ। স্বর্গের পরনে জিন্স কালারের রোম্পার, সাথে হাফ হাতা হোয়াইট টি শার্ট, পায়ে স্নিকার্স, সাথে পনিটেল স্টাইলে বাঁধা চুল, চোখে সামান্য কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। মোহিতের বুকে কাঁপুনি ধরালো। স্বর্গ যাওয়ার পর মোহিত 2 হাত দিয়ে বুক চেপে ধরে ওয়েটিং চেয়ারে বসে পড়লো আর বলে উঠল, হৃদয় হরিণী একটা। মিনিট 5 পরেই ফিরে এলো স্বর্গ। কি ব্যাপার মেজর, আপনাকে এমন বিধ্বস্ত লাগছে কেন? বুকে ব্যথা হচ্ছে? স্বর্গ 2 হাতে দুটো ঠান্ডা জুসের কাপ নিয়ে মোহিতের দিকে ভ্রু কুচকে উৎসুক দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে। স্বর্গের কথা শ্রবণ ইন্দ্রিয়তে প্রবেশ করা মাত্রই থুম করে দাঁড়িয়ে পড়ল মোহিত। না মিস স্বর্গ, আসলে কেউ আমাকে খুন করতে চাচ্ছে। স্বর্গ ভয় পেয়ে জিজ্ঞেস করলো ফিসফিসিয়ে, কে খুন করতে চাইছে মেজর? আপনি তাকে চিনতে পেরেছেন? ডিপার্টমেন্ট জানে? চিনতে পেরেছি, কিন্তু আমি খুন হতে চাই মিস স্বর্গ, তাই ডিপার্টমেন্টকে জানাইনি। এবার স্বর্গ বুঝতে পারলো মোহিত তার সাথে মজা নিচ্ছে, তাই সে মুখ ফুলিয়ে বলল, আমাকে বোকা বানালেন মেজর মোহিত ওয়াসিফ, এর শোধ আমি তুলবো। বলে জুসের কাপ এগিয়ে বলে উঠল, নিন ঠান্ডা জুস পান করুন, বাইরে অনেক গরম। জুস হাতে নিতে নিতে মোহিত স্বর্গের দিকে তাকিয়ে বলে বসলো, আমি চাই আপনি আমার উপর শোধ তুলুন মিস স্বর্গ। কথাটি বলে স্বর্গের চোখে চোখ রাখলো। কতক্ষণ তাদের দৃষ্টি বিনিময় হলো কে জানে। ধ্যান ভাঙলো ক্যাপ্টেন সৌম্যের ডাকে। স্যার জিএফ নিয়ে এসেছে হেডকোয়ার্টারে, যেতে হবে, বোর্ড মিটিং আছে। সৌম্যের উপস্থিতিতে ইতস্ততায় দুজনেই দ্রুত দৃষ্টি সরিয়ে কাচুমাচু করে। কেউ কাউকে বিদায় না জানিয়ে দ্রুত প্রস্থান নিল। হুইস্কির বোতল থেকে কেবলই নিজের পছন্দ মতো 1 প্যাক গ্লাসে ঢেলেছে লেফটেন্যান্ট কর্নেল নাসের হায়দার। চুমুক দেওয়ার আগেই টেবিলে রাখা ফোনটি কাঁপতে শুরু করলো। অসময়ে যখন তখন ফোন আসা নাসেরের একদম পছন্দ নয়। বিরক্তিতে চোখ উপরের দিকে উল্টিয়ে ঠোঁট কামড়ে ধরে ফোনটি হাতে নিল। স্ক্রিনে জানা পরিচিত রাঘব বোয়ালের নম্বর দেখে মুখের সমস্ত দাঁত বের হয়ে এলো খুশিতে। হ্যালো, ওদিকের খবর কি লেফটেন্যান্ট? গোপন সূত্রে জানতে পেরেছি কোনো এক মেজর আমার খুব নজরদারি করছে। মেজরকে একটু ঘোল খাওয়ালে কেমন হয় বলো তো? তোমার যা ভালো মনে হয়, কিন্তু তুমি কি তার নাগাল এত সহজে পাবে? মেজর কিন্তু সাধারণ কোনো মেজর নয়। যেমন চৌকস তেমন কার্য উদ্ধারকারী। পুরো ডিপার্টমেন্টে তার সাথে আছে। ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত তাকে বেশ সমীহ করে চলে। শুনো লেফটেন্যান্ট, তোমার দায়িত্ব আমাকে খবর সাপ্লাই দেয়া। আমি কিভাবে কি করব সেটা নিয়ে তোমার না ভাবলেও চলবে। বলেই কলটা কেটে দিল। নাসিরের মাঝে মাঝে মনে চায় এক শুটে আহমেদের বুক ছাঁচটা করতে। বেটা নিজেকে মহাপণ্ডিত ভাবে, যা খুশি তাই বলে ফেলতে দ্বিধা করে না। শালা খুনি একটা, কিন্তু টাকার লোভে শত অপমান সহ্য করেও দাঁত কামড়ে পড়ে আছে নাসের। বাংলাদেশ আর্মি হেডকোয়ার্টার্সে বোর্ড মিটিং বসেছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আহমেদ খান নামের এক ব্যক্তি, যিনি প্রচুর অর্থ, কোটি কোটি টাকার হীরা আর মানুষের বিভিন্ন অর্গান পাচারের কাজ রীতিমতো করে যাচ্ছে। কোনো পুলিশ, র্যাব, বিডিআর, এমনকি আর্মি কয়েকটি ইউনিট মিলেও কিছু করতে পারছে না। কেন করতে পারছে না? এই ব্যর্থতা আসলে কার? এই নিয়ে মিটিংয়ে উপস্থিত রয়েছেন ক্যাপ্টেন সৌম্য শাহরিয়ার, মেজর মোহিত ওয়াসিফ, লেফটেন্যান্ট কর্নেল মেজবা সিরাজি, কর্নেল তাজ মাহমুদ, ব্রিগেডিয়ার জেনারেল আহসান ফারুকি, মেজর জেনারেল নাফিস মাহমুদ সহ লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল। তারা কিছুদিন আগে একটা গোপন খবরের মাধ্যমে জানতে পেরেছে আহমেদ খান কোথায় আছেন বর্তমানে, এবং এটাও জেনেছেন ক্যান্টনমেন্টের কোনো বড় অফিসার এখানকার সকল খবর আহমেদ খানের কাছে পৌঁছায়। ওই জন্য প্রতিবার আটঘাট বেঁধে প্ল্যানিং করলেও লাভের ফলাফল শূন্য। তাই আজকের মিটিংয়ে শুধু তাদেরই ডাকা হয়েছে যারা তাদের ইউনিফর্ম আর নীতির সাথে কখনো বেমানি করেনি এবং ভবিষ্যতেও করবে না, যাদের উপর দেশের দায়িত্ব অর্পণের এতগুলো বছর পরেও অভিযোগের কোনো আঙ্গুল ওঠেনি। কিরে, এমন দৌড়ে বাসায় ফিরলি কেন? আর ফিরেছিস যখন পোশাক না পাল্টে, হাত মুখ না ধুয়ে মরার মতো পড়ে আছিস কেন? সেই দুপুরে বাসায় এলি, এখন বাজে বিকেল 5টা, দুপুরের খাবারও খেলি না। কিছু হয়েছে মা? মায়ের প্রশ্নে স্বর্গ কি উত্তর দিবে ভেবে না পেয়ে বলে ফেললো, হিসু চেপেছিলাম আম্মা, তাই দৌড়ে উপরে চলে এসেছি। তাই জন্য ভাতও খাবি না?
ঘুমিয়েছিলাম এজন্য যাইনি। কিন্তু আমি তো তোর রুম থেকে ঝাপাঝাপি শব্দ পাচ্ছিলাম। কি হয়েছে সত্যি বল। থুর, কিছু হয়নি, যাও তো, এখন কথা বলতে ইচ্ছে করছে না। তোমার মেয়ে প্রেমে পড়েছে মা। মায়ের আকস্মিক এমন বেহায়া কথাই চেতে উঠল স্বর্গ। এখনই তোকে ছাদ থেকে ফেলে দিব, ফাজিল ছেলে। একজন ক্যাডেট অফিসার হয়ে ট্রেনিং কমপ্লিট না করে ঘরে বসে বসে কি করিস তুই? বাপের নাম ভাঙিয়ে যখন খুশি তখন বাসায় চলে আসিস, বেয়াদব। স্বর্গকে খেপিয়ে দিয়ে মায়ের পিছনে লুকালো সুখ। তোমার মেয়ে প্রেমে পড়েছে মা, দেখো ওর গাল লাল রয়েছে লজ্জায়। তুমি বলো ও এমনি এমনি লজ্জা কেন পাবে? বলিয়ে বেডসাইড টেবিল থেকে ফুলদানি হাতে নিল স্বর্গ। ভয়ে মিসেস তনুজা আর সুখ আস্তে করে দরজা বেরিয়ে চলে গেল। পাগল খেপেছে, আই এম সাকসেস বলে সুখ হাত মুষ্টি করে ভিক্টোরি সাইন দিল। বিছানায় ধপ করে 4 হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল স্বর্গ। এরপর আবার বসে পড়ল, হাঁটু ভাঁজ করে হাঁটুতে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে উঠল। কে বলেছে তোকে স্বর্গ ওই মেজরের দিকে এমন ড্যাপ ড্যাপ করে তাকাতে? ওই লোক যেই চূড়ান্ত বজ্জাত আর ঠোঁট কাটা, তোকে তো লজ্জায় চুবিয়ে মারবে। থুর, আর ভুলেও সামনে পড়বো না ওই সর্বনাশা মেজরের। বলে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল স্বর্গ। তুমি কি কখনো প্রেমে পড়েছো ক্যাপ্টেন সৌম্য? আকাশ থেকে পড়ার ভান করে সৌম্য বলে উঠল। প্রেম আর আমি কি যে বলেন স্যার, ইন্টার পাস করে লং কোর্সে ক্যাডেট অফিসার হলাম, যেখানে সিটি পাস ছাড়া বাইরের বের হওয়া যায় না। ট্রেনিং নিলাম, লেফটেন্যান্ট হলাম। এরপর থেকে তো জীবনের রঙই বদলে গেছে, খালি মিশন এক্সাম মিশন এক্সাম। এখন আবার ক্যাপ্টেন হয়ে তো মায় জড়িয়ে পড়েছি, বাথরুমে যাওয়ার সময় পর্যন্ত পাচ্ছি না স্যার। আমার মতো মেজর হয়ে গেলে প্রেম না, ডিরেক্ট বিয়ে করে টানা 6 মাসের জন্য গুম হব বউ নিয়ে। এখন তো স্যার এখন আপনার সাথে থাকি, কোনো লেডি অফিসার, নার্স, ডক্টর, লেডি সোলজার কেউ থাক, আপনার ভয়ে সামনে আসে না। প্রেমটা কিভাবে হবে স্যার? সৌম্য ঠিকই বলেছে। ডিউটি আওয়ারের অহেতুক আলাপচারিতা বা কোনো ক্যাপ্টেন, লেফটেন্যান্ট বা সোলজার, কোনো লেডি অফিসার, লেডি সোলজারের কথা বলা মোহিত একদম অ্যালাউ করে না। মোহিত মনে করে তারা দেশ এবং দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছে। এখানে ডিউটি ফেলে কারোর সাথে হাসি ঠাট্টা করে 2 মিনিট কথা বললেই বিরাট লস। তাই পানিশমেন্টের ভয়ে মেজরের সামনে এসব করার সুযোগ হয় না। আর ক্যান্টনমেন্টের বাইরে যাওয়া হয় খুবই কম, তাও বিশেষ প্রয়োজনে। প্রেমটা তাহলে হবে কিভাবে? কেন স্যার হঠাৎ প্রেমের কথা কেন বললেন? সৌম্যের প্রশ্নে গলা খাকারি দিয়ে মিথ্যে কথার ডালা সাজালো মোহিত। প্রেম করলে এটার অজুহাতে তোমাকে কঠিন পানিশমেন্ট দিতাম আর কি, সেজন্য। সৌম্যকে নাটক করার সুযোগ না দিয়ে কণ্ঠে অর্ডারের সুরে গাম্ভীর্য নিয়ে বলে উঠল। চলো সৌম্য, তোমার জন্য আজ রাতে কঠিন ডিউটি আছে। বলে রওনা দিল মোহিত। অস্ট্রেলিয়া সিডনি ঘড়ির কাটার সময় সকাল 9টা বেজে 20 মিনিট বা বাংলাদেশের সময় অনুযায়ী ভোর 5টা। নামিরা 6 মাসের অন্তঃসত্ত্বা। সোহাগ ভার্সিটিতে যেতে নিলেই নামিরা এমন কান্না জুড়ে দেয়। সোহাগ সিডনি ইউনিভার্সিটির একজন লেকচারার। নামিরার এমন কান্নার জন্য প্রায়শই তার লেট হয়ে যায়। নামিরার কান্নার কারণ প্রতিদিন একটাই, নিঃসঙ্গতা। সোহাগ জানে নামিরা কেন কাঁদে এভাবে প্রতিদিন, কিন্তু সোহাগ নিরুপায়। ক্ষমতা থাকলে সেই সব আগের মতো করে ফেলতো। সোহাগ তো সবসময় চেয়েছে নামিরা ফুলের মতো হাসুক, খেলুক। কোনো দুঃখ যেন নামিরাকে স্পর্শ করতে না পারে। তাহলে সোহাগের মনের সব চাওয়াগুলো কেন এক নিমিষেই পাশার গুটির মতো উল্টে গেল? আচ্ছা, যদি টাইম ট্রাভেল নামের সত্যিই কিছু থাকতো, সোহাগ কি আগে ভাগে সকল দুর্ঘটনা এড়িয়ে নামিরাকে স্বাভাবিক সুন্দর একটি জীবন গড়ে দিতে পারতো? কি হয়েছিল 6 বছর আগে? নিমিষে সব বিভীষিকাময় হয়ে উঠল। ঘটনাগুলো না ঘটলে নামিরা, সোহাগ, মোহিত সবার জীবনের মোড় হতো ভিন্ন। এমন সময় হৃদয় বিদারক ঘটনা ঘটে যাওয়ার কি খুব দরকার ছিল? না, আর ভাবতে পারছে না সোহাগ। নিজের চোখের জল কোনো রকমে সামলে নামিরাকে হেল্পিং হ্যান্ডের কাছে বুঝিয়ে ভার্সিটিতে যাবার উদ্দেশ্যে পা বাড়ালো। হাই মিস ফ্রু, কোন টেস্টটা নেবেন সেটা ডিসাইড করতে পারছেন না? সৌম্যের অতর্কিত আগমনে চমকে উঠে পিউ। বুকে থুতু লাগিয়ে বলে উঠে, আপনি কি ভূত নাকি ক্যাপ্টেন? ও মা, ভূত হবো কেন? শপিং এসেছি। শপিং করতে করতে দেখলাম আপনি গালে হাত দিয়ে বসে আছেন। আর একটু এগিয়ে এসে দেখি সামনে ড্রেসের পসরা সাজিয়েছেন। এতগুলো ড্রেস একসাথে দেখলে আপনি কখনোই একটি সুন্দর ড্রেস কিনতে পারবেন না মিস পিউনাস। সৌম্যের এমন আদুরে ডাকে পিউ আইসক্রিমের মতো গলে গিয়ে বিড়াল ছানার মতো 2 হাত থুতনির নিচে গুটিয়ে কিউট ফেস বানিয়ে বলে উঠল, তাহলে আপনি একটা সিলেক্ট করে দিন ক্যাপ্টেন। সৌম্য অভিজ্ঞের ন্যায় দোকানিকে এটা দেখান ওটা দেখান বলে 2টো ড্রেস সিলেক্ট করলো।
কাকতালীয়ভাবে দুটো ড্রেসই পিউয়ের পছন্দ হলো, একটি মেরুন রঙের, অন্যটি ল্যাভেন্ডার। সৌম্য পিউকে উদ্দেশ্য করে আকুতি ভরা কণ্ঠে বলল, পিউনাস, ড্রেসগুলো আপনাকে সুন্দর মানাবে, কিন্তু অনুরোধ থাকবে এগুলো আপনি কোনো ছেলের সামনে পরবেন না। কেন, আপনাকে মুগ্ধ হয়ে দেখলে আমার অনেক খারাপ লাগবে। বলেই দ্রুত হাঁটা দিল সৌম্য। মুচকি হেসে ড্রেসগুলোর বিল মিটিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল পিউ। ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জের কমিউনিটি সেন্টারটি ফুলে ফুলে সজ্জিত। চারপাশে বিভিন্ন ধরনের লাইটিং, ক্যান্ডেল, নিয়ন বাতি সেট করে। আকাশে গুড়গুড় শব্দে ফুটছে বাজি। আজকের সন্ধ্যাটা যেন মোহনীয় রূপ ধারণ করেছে। বড় বড় সামরিক বাহিনীর অফিসাররা তাদের পরিবার নিয়ে উপস্থিত হয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল আহসান ফারুকের মেয়ের বিয়ে বলে কথা, কোনো কিছুর কমতি নেই। সবার সাথে বিয়েতে উপস্থিত হয়েছেন নাফিস মাহমুদ ও তার পরিবার। মোহিত আর সৌম্য ড্রেস কোড মিলিয়ে ব্ল্যাক স্যুট পরেছে, সাথে সাদা শার্ট, হাতে ব্র্যান্ডেড স্মার্ট ওয়াচ, কালো বেল্ট, কালো শু, চুলগুলো জেল দিয়ে সেট করা। তারা দুজনেই কানে লাগিয়ে নিল ব্লুটুথ ডিভাইস। তারা আজ বিয়ে খেতে নয়, গোয়েন্দাগিরি করতে যাচ্ছে। সৌম্য, মোহিত আর একজন নবাগত মেজর দাঁড়িয়ে কাজের ব্যাপারে কথা বলছেন। এমন সময় মোহিতের নজর গেল বেবি পিঙ্ক লেহেঙ্গা পরিহিত মেয়েটির পানে। আজকে সে সেজেছে, ড্রেসের সাথে স্টাইল করে চুল বেঁধেছে, ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক, কানে ঝুলানো বড় বড় দুল, মাথায় ছোট টিকলি, হাতে রিনঝিন চুড়ি। এই বুঝে হাড়টা কেসে যায়। মেয়েটি সত্যিই স্বর্গ, দেখলেই শান্তি লাগে মনে। উফ, ডাক্তার নিয়ে বুঝি আমাকে খুন করেই ক্ষান্ত হবে। কিন্তু পরক্ষণেই মোহিত খেয়াল করলো স্বর্গ ভালোভাবে হাঁটতে পারছে না। সে কাউকে খুঁজছে এমন মনে হলো মোহিতের। মোহিত মন্ত্রমুগ্ধের ন্যায় মেজর ফাহিমার ক্যাপ্টেন সম্মুখে ফেলে চলে যায় স্বর্গের কাছে। কিছু হয়েছে স্বর্গ? মেজরের মুখে নিজের এমন আদুরে নাম শুনে থমকে দাঁড়ালো স্বর্গ। পাশে ফিরে মেজর মোহিতকে দেখে লজ্জায় রক্তিম হলো স্বর্গের দুগান আর গাল। মিনমিন স্বরে স্বর্গ বলল, না মেজর মোহিত, আমি ঠিক আছি। বলে ক্যাবলা কান্তের মতো দাঁত বের করে হে হে করে হেসে উঠল। কিন্তু মোহিত ছেড়ে দেবার পাত্র নয়, তার জানতেই হবে স্বর্গের কি কোনো প্রবলেম হয়েছে। যদিও এটা অনধিকার চর্চা, তার ব্যক্তিত্বের সাথে এসব যায় না, তবুও কেন জানি তার নির্লজ্জ হতে ইচ্ছে করছে এই মেয়েটার সামনে। আপনি নির্দ্বিধায় বলতে পারেন আমাকে স্বর্গ, আমি আমার বেস্ট চেষ্টা করব। স্বর্গ নিজেকে স্বাভাবিক রেখে বলল, আসলে মেজর, আমি এই ড্রেসটা পরে হাঁটতেই পারছি না। লেহেঙ্গাটা অনেক ভারী, তার মধ্যে এত গরম, অনেক কষ্ট হচ্ছে আমার। বলেই মাথা নিচু করে ফেললো। তার মানে একটি ছেলে আমাকে এমন ভাবে ফলো করছে, আমি তার দৃষ্টির আড়াল হতে এদিক সেদিক ছুটাছুটি করতে করতে কাহিল হয়ে গেছি। কোনো ছেলে স্বর্গকে ডিস্টার্ব করছে, কথাটি শুনতেই চোয়াল শক্ত হয়ে হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো মোহিতের। গম গমে রাগ মিশ্রিত ভারী কণ্ঠে বলে উঠল, দেখিয়ে দিতে পারবেন কোন ছেলে এমন অসভ্যতামি করার চেষ্টা করছে? সামনের কপালের বেবি হেয়ারগুলো ঠিক করতে করতে স্বর্গ বলল, যে ছেলেটা ড্রেস কোড ফলো না করে ডিপ ব্রাউন স্যুট পরেছে, সেই ছেলেটা। মোহিত আর কিছু না বলে সামনের দিকে ঘুরে দাঁড়ালো। মিস স্বর্গ, আসুন আমার সাথে। বলে মোহিত হল রুমের দিকে হাঁটা দিল। স্বর্গ দুই হাতে লেহেঙ্গা উঁচু করে ধরে মোহিতের পিছনে ছুটলো, আর মনে মনে তার গুণধর ভাই সুখের পিন্ডি চটকালো। বেয়াদব একটা, দরকার ছাড়া আঠার মতো চিপকে থাকবে, কিন্তু দরকারে হারিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না। এখানে বসুন স্বর্গ। বলে কর্নারের একটি সোফায় স্বর্গকে নির্দেশ করলো মোহিত। কোথা থেকে যেন একজন সোলজারকে ডেকে এনে দায়িত্ব দিল যে মোহিত ফিরে না আসা পর্যন্ত এক পাও না নড়তে। সোলজার বাধ্য বাচ্চার মতো সাই জানিয়ে বডিগার্ডের পোস্ট নিয়ে দাঁড়িয়ে গেল স্বর্গের পাশে। মোহিতের এমন অস্থিরতা স্বর্গের মনে হিমশীতল বাতাস প্রবাহিত করলো। এটা কি ভালো লাগা, নাকি মেজর জেনারেলের মেয়ে বলে দায়িত্ব পালন করা? নিজেকে নিজেই প্রশ্ন করলো স্বর্গ। কিন্তু মন থেকে যা উত্তর এলো তাতে ঠোঁটে শুকনো হাসি ফুটে উঠল স্বর্গের। হ্যাঁ মিস, নামনা যেন অপসরা, তুমি এখানে, আর আমি তোমায় কোথায় কোথায় খুঁজে চলেছি। অপরিচিত কণ্ঠে তুমি সম্বোধন শুনে ভ্রুকুচকে ফোন টেপা বাদ দিয়ে উপরে মুখ তুলে তাকালো স্বর্গ। সেই অসভ্য ছেলেটা আবার এখানে? উফ, আর বাঁচা গেল না। কি বিড়বিড় করছো এমন করে? আপনি কি আমার আত্মীয়? আমাকে চেনেন? আমি কি আপনাকে চিনি? এক বাক্যে কতগুলো প্রশ্ন করে দম ফেললো স্বর্গ। আরে রিল্যাক্স, এত হাইপার কেন হচ্ছ? হাইপার তো করছেন আপনি। আমাকে চেনেন না জানেন না একটা মেয়েকে সারাক্ষণ দৃষ্টিতে রাখছেন, আবার তুমি করছেন। একটা মেয়ের জন্য এটা কতটা আনকমফোর্টেবল এটা আপনি বোঝেন? ও এই কথা, আচ্ছা পরিচিত হয়ে নিচ্ছে। স্বর্গ কিছু বলছে না। হ্যালো, আই এম রায়হান চৌধুরী আহির,
ওনার অফ চৌধুরী গ্রুপস অ্যান্ড কং কোম্পানির মালিকের একমাত্র ছেলে, যাকে সবাই এক নামে চেনে। কিন্তু তুমি, ওপস সরি, আপনি চেনেন না। বলে স্বর্গের দিকে হাত বাড়ালো আহিয়ান। হেই, আই এম মেজর মোহিত ওয়াসিফ, নাইস টু মিট ইউ। আকস্মিক ভরাট গম্ভীর পুরুষালী কণ্ঠে আর হাত চেপে ধরায় আহাম্মক হয়ে গেল আহিয়ান। আমি তো আপনার সাথে পরিচিত হতে চাইনি মেজর মোহিত ওয়াসিফ। আপনি যার দিকে হাত বাড়িয়েছেন আমি তার পার্সোনাল বডিগার্ড। ওনার বাবা মানে মেজর জেনারেল নাফিজ মাহমুদ আমাকে নির্দেশ দিয়েছে একটা ফুলও যাতে ওনাকে স্পর্শ করতে না পারে। তাহলে আমি একটা আস্ত মানুষের হাতের স্পর্শ কিভাবে পেতে দেই মিস্টার আহিয়ান? তার ছিল বড় হাসি দিয়ে আহিয়ান বলে উঠল, হাসালেন মেজর, হাসালেন। আর আপনার স্যার জানবে হাতটা আমার ছিল। উনি নিজেই ওনার মেয়ের হাত আমার হাতের সাথে স্পর্শ করিয়ে দিয়েছেন। মোহিত ফিচেল হেসে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তাহলে আপনি সেই স্বপ্ন দেখতে থাকুন আহিয়ান সাহেব। এতক্ষণ চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করছিল স্বর্গ। হঠাৎ সে দাঁড়িয়ে বলে উঠল, আমি মাম্মার কাছে যাব মেজর। শিওর, ওয়াই নট? বলে সামনের দিকে হাত ইশারায় নির্দেশ করল মোহিত। আমাদের আবার দেখা হবে আহিয়ান চৌধুরী, আসি। বলে দুই আঙ্গুল দিয়ে সালামের মতো করলো মোহিত। মোহিতদের যাবার পানে তাকিয়ে কিটকিটিয়ে হেসে উঠে আহিয়ান। দেখা তো করতেই হবে মেজর। মুখের সামনে থেকে খাবার তুলে নিয়ে গেলে ওনাকে না হলে এমন দুঃসাহসিকতার দাম কিভাবে দেব? আপনি মিথ্যা বললেন কেন মেজর? আপনি কি আমার বডিগার্ড? শুধু বডিগার্ড নয় মিস স্বর্গ, আপনার সবকিছুর গার্ড আমি। এই বলে একটা শপিং ব্যাগ এগিয়ে দিল মোহিত। এখানে আপনি যেই টাইপের কাপড় পরেন সব আছে, চেঞ্জ করে নিন। আমি আপনাদের খাওয়া দাওয়া শেষ হলে বাসায় পৌঁছে দেব। স্যার, এখান থেকে একটা মিটিংয়ে চলে যাবেন, ওনার সাথে আপনাদের দেখা হবে না। সো প্লিজ একটু হাড়ি করে সবকিছু করবেন। শপিং ব্যাগ হাতে নিয়ে ওয়াশরুমে দাঁড়িয়ে আছে স্বর্গ। এক অদ্ভুত ভালো লাগায় ছেয়ে যাচ্ছে তনু মন। পড়াশোনার তাগিদে বহু ছেলে ফ্রেন্ডস ক্লাসমেটস এর সংস্পর্শে আসা হয়েছে, কিন্তু কখনো মনে এমন ভালো লাগার ফিল হয়নি। তবে কেন মেজর মোহিত কাছে এলে শরীর শিরশির করে, বুকে ধুকপুকুনি হয়। কি নাম এই অনুভূতির? নিমিষেই সকল ভাবনা বন্ধ করে ঝটপট পোশাক পাল্টে নিল স্বর্গ। ফ্লোরাল প্রিন্টের অফ হোয়াইট লং স্কার্ট সাথে ম্যাচিং শার্ট আর স্কার্ফ। চয়েস আছে বলতে হবে মেজরের। বলে মুচকি হাসলো স্বর্গ। মোহিত কপালে বারবার আঙ্গুল স্লাইড করছে। আহিয়ানকে সে ভুলতে পারছে না কোনোভাবেই। মোহিত খুব ভালো করেই আহিয়ানকে চেনে। নিজের রূপের জালে টাকা পয়সা আভিজাত্যের লোভ দেখিয়ে ভালোবাসার নাটক করে মেয়েদের ফাঁসিয়ে বাইরে পাচার করে দেয়াই তার কাজ। কিন্তু সমাজে তার বাবা আর তার মতো সম্মানিত ব্যক্তি দ্বিতীয়টি নেই। গোপন সূত্রে শুধু এসব খবর পাওয়াই গিয়েছে, কিন্তু শক্ত পোক্ত প্রমাণের অভাবে কেউ আহিয়ানের দিকে আঙ্গুল তুলতে পারেনি। তার বাবার নাম ডাকে প্রশাসন পর্যন্ত ভয়ে কাঁপে। তার সেখানে মোহিত সামান্য একজন মেজর হয়ে প্রমাণ ব্যতীত কিভাবে তাকে জব্দ করবে? এই নরঘাতক স্বর্গের মতো নিষ্পাপ একটি মেয়ের দিকে হাত বাড়িয়েছে। মোহিত কিভাবে সামাল দিবে সবকিছু? না, আর ভাবতে পারছে না মোহিত। অস্থির লাগছে। যেভাবেই হোক নাফিস মাহমুদকে সব জানাতে হবে, চুপ থাকা যাবে না। খুব বেশি কি দেরি হয়ে গেল মেজর? স্বর্গের ডাকে হুঁশ ফিরল মোহিতের। পিছন ফিরে নিজের পছন্দের মানুষের সাজসজ্জাহীন স্নিগ্ধ মুখ দেখে নিজের মনকে শান্ত করল মোহিত। মনে মনে সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করলো এমন অপরূপ সৌন্দর্যের দর্শন করানোর জন্য। আপনাকে সদ্য প্রস্ফুটিত ভোরের শিশির মিশ্রিত বেলি ফুলের মতো লাগছে স্বর্গ। লজ্জায় মাথা নিচু করে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল স্বর্গ। চলুন, দেরি হয়ে যাচ্ছে। বলে মোহিত সামনে পা বাড়ালো। কোয়ার্টারের গেটের সামনে দাঁড়িয়ে আছে মোহিতের জলপাই রঙা মিলিটারি জিপ। গেট কিপার খলিলকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। এত রাতে দুজন মেয়ে মানুষকে গাড়িতে বসিয়ে অপেক্ষা করাতে রাগে মাথার শিরা ফেটে যাচ্ছে মোহিতের। সুখ বিয়ের ভ্যানু থেকেই মিলিটারি একাডেমিতে ফিরে গিয়েছে জরুরি দরকারে। বার 10 কল করার পর কোথা থেকে যেন খলিলের আগমন ঘটল। ইদানিং এই খলিলকে ব্যাপক সন্দেহ হয় মোহিতের। একটু নজরদারিতে রাখতে হবে ব্যাটাকে। তনুজা মাহমুদের সামনে কোনো সিন ক্রিয়েট করতে চাইল না মোহিত। তাই কোনো প্রশ্ন না করে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল মেজর জেনারেলের বাংলোতে। তাদেরকে বাসায় নামিয়ে আবারও গাড়ি হাঁকালো মোহিত। মন্তব্য গোপন আস্তানা। কানে ব্লুটুথ ইয়ারপ্যাড লাগিয়ে নিল মোহিত। ডায়াল প্যাড থেকে কল করলো সৌম্যকে। হ্যালো ক্যাপ্টেন, কি খবর ওখানের? স্যার কেলানি খেয়েও কিছু বলছে না। ঠিক আছে, আধা ঘন্টার মধ্যে আসছি আমি।
বলে লাইন কেটে দিল। শহর থেকে একটু দূরে পরিত্যক্ত একটি বিল্ডিং। দিনের বেলাতেও ভূতের ভয়ে এই গলি কেউ মারায় না। মানুষের ভ্রান্ত ধারণা এখানে ভূত প্রেত রয়েছে। যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর মানুষ নাকি সাধারণ মানুষকে এখানে ধরে ধরে এনে নৃশংসভাবে হত্যা করত। আশেপাশে মানুষ নাকি এখনো তাদের চিৎকার চেঁচামেচি করার আওয়াজ পায়। এসব ভ্রান্ত ধারণাকে পথে ঠেলে সেই বাড়িটাকে নিজেদের গোপন আস্তানা বা মুখোশ পরা জানোয়ারদের জন্য টর্চার সেল বানিয়েছে মোহিত। শুধু মোহিত বললে ভুল হবে। কিছু সৎ আর্মি অফিসাররা মিলে, যারা ক্ষমতার দাপটে অন্যায় করেও প্রশাসনকে ঘুষ দিয়ে বুক ফুলিয়ে হাওয়া খেয়ে অপকর্ম করে বেড়ায়, তাদের জন্য কিছু অফিসার মিলে গোপনে সেল বানিয়েছে। সরকার বা আইন ছেড়ে দিলেও গোপনে তারা তাদের প্রাপ্য শাস্তি দিয়ে দেয়। অজ্ঞাত এক ব্যক্তিকে চেয়ারে বসিয়ে শক্ত দড়ির সাহায্যে হাত পা মুড়ে বাঁধা হয়েছে, মুখে স্কচ টেপ। সৌম্য যে তাকে তথ্য বের করতে বেধম প্রহার করেছে তা তার দেহ জুড়ে প্রকাশিত। লোকটির সামনে হাঁটু মুড়ে বসল মোহিত। পানি দাও সৌম্য। সৌম্য স্টিলের একটি মগে করে পানি এনে মোহিতের হাতে দিল। মোহিত পানি নিয়ে সাথে সাথে ছুঁড়ে মারল অজ্ঞাত ব্যক্তির মুখে। লোকটি নড়ে উঠল এবং অল্প কিছুক্ষণের মধ্যেই হুঁশে ফিরল। এক টানে মুখের টেপ খুলে ফেলল মোহিত। সাথে সাথেই লোকটি ব্যথায় কোকিয়ে চিল্লিয়ে কান্না জুড়ে দিল। আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না। এখনো তো আমি তোকে কোনো প্রশ্নই করিনি, এতই তাড়া তোর? বলে হাত পায়ের দড়িগুলো চাকু দিয়ে কেটে দিল মোহিত। ধমকের সুরে মোহিত হুঙ্কার পড়ল। উঠে দাঁড়া। লোকটি ভয়ে ভয়ে দাঁড়াতে নিলে পায়ের ব্যথায় ফ্লোরে থপ করে বসে পড়ে। কেমন ডোজ দিয়েছো ক্যাপ্টেন? দাঁড়াতেই পারছে না। সৌম্য কাচুমাচু করে বলল, হকি স্টিকটা ভেঙে গেছে স্যার। সৌম্যকে পিঠ চাপড়ে সাবাস জানালো মোহিত। এরপর চোখ গরম করে রক্ত চক্ষু নিয়ে দাঁত পিষিয়ে বলে উঠল, আমাকে কেন ফলো করেছিস সেদিন রাতে? আমি কিচ্ছু জানি না স্যার, আমাকে শুধু বলা হয়েছে আপনার ছবি দেখিয়ে ফলো করতে, আপনার প্রতিনিয়ত চলাফেরার আপডেট জানাতে, কিন্তু কে বা কারা আমি কিচ্ছু জানি না স্যার, আমি তাদের চেহারা দেখিনি। বলে হাঁটু মুড়ে মোহিতের পায়ের কাছে বসে কান্না জুড়ল লোকটি। ঘরে আমার অসুস্থ স্ত্রী যিনি আপনার ছবি দেখিয়েছে, সে বলেছে আমি আপনার তথ্য জোগাড় করে তাদের দিতে পারলে আমাকে অনেক টাকা দিবে। আমি টাকার লোভে এমন করেছি স্যার, আমাকে মারবেন না, আমাকে মারলে আমার স্ত্রী বিনা চিকিৎসায় মারা যাবে। লোকটির মুখে এসব আকুতি ভরা কথা শুনে মুকিতের অসহায় মায়াবী মুখটা মনে পড়ে গেল মোহিতের। মুকিত কি এভাবে আকুতি করেছিল? না, মোহিত আর কিছু মনে করতে চায় না। এসব ঘটনা মনে রেখে কতদিন আর এভাবে চিন্তা লাশ হয়ে বেঁচে থাকবে। পাশে থাকা ভাঙা একটি বেঞ্চে জোরসে লাথি মেরে সৌম্যকে ডেকে বলে, ওকে ছেড়ে দাও আর নজরদারিতে রাখো। আর তোকে কেন ছেড়ে দিলাম জানিস? তুই এখন আমার কাছে আলাদিনের দৈত্য। তোকে দিয়ে আমি আমার বাকি না হওয়া কাজ উদ্ধার করব। বলে ঝড়ের গতিতে ধপাধপ পা ফেলে বেরিয়ে আসে মোহিত। ক্যান্টিনে বসে লাঞ্চ সারছে পিউ আর স্বর্গ। কাটা চামচ দিয়ে চাউমিন পেঁচাতে পেঁচাতে পিউ স্বর্গকে জিজ্ঞেস করলো, ক্যাপ্টেন, সৌম্যকে চিনিস? ওই যে লম্বা ফর্সা হ্যাংলা মেজরের বডিগার্ডটা। এভাবে বলিস না দোস্ত। তাহলে কিভাবে বলবো? আচ্ছা, যা ভালোভাবে বলছি, মেজর মোহিতের সাথে সারাক্ষণ চিপকে থাকে যেই ক্যাপ্টেন সে। পিউ মিনমিন করে বলে উঠল। স্বর্গ কৌতূহলী হয়ে জানতে চাই, ওই ক্যাপ্টেনের সাথে তোর কি কাজ? আই থিঙ্ক আই এম ইন লাভ উইথ হিম। বলে মাথা নিচু করে ফেললো পিউ। সফট ড্রিঙ্কসটা কেবলই এক চুমুক দিয়েছে স্বর্গ। পিউ এর কথায় তার নাকে মুখে বিষমের উদ্রেক করলো। ষাট ষাট বলে পিউ স্বর্গের পিঠে হালকা চাপড় দিল। স্বর্গ নিজেকে স্বাভাবিক করে রিল্যাক্স হয়ে জিজ্ঞেস করলো, কবে থেকে? পিউ দাঁত কেলিয়ে বলল, যেদিন প্রথম তোর চেম্বারে দেখেছি সেদিন থেকে। তলে তলে এসব চলছে তাহলে? এই জন্য সময় পেলেই সিএমএইচে আসা? ঠিক এই জন্য না, আবার এই জন্যও বলতে পারিস। আরেকটা কথা তোকে বলতে ভুলে গেছি। বলে চাউমিন চিবুতে চিবুতে বলল পিউ, তুই কি জানিস মেজর মোহিতের মা যে ওই হসপিটালে দীর্ঘদিন ধরে ভর্তি? রিসেন্টলি ওনার হার্টে সার্জারি হয়েছে, আইসিইউতে আছে। যদিও কন্ডিশন ক্রিটিক্যাল, কিন্তু প্রফেসর বলেছে রিকভার করবে। তুই এত বড় খবর কিভাবে জানিস? অবাক হয়ে জিজ্ঞেস করলো স্বর্গ। আরো একটা কথা জানি, কিন্তু সত্যতা কতখানি সেটা বলতে পারবো না। কি কথা? চারপাশে সন্তর্পণের চোখ বুলিয়ে পিউ ফিসফিস করে বলে উঠল,
মেজরের পুরো ফ্যামিলিকে কেউ খুন করে দিয়েছে। কথাটি শোনা মাত্র স্বর্গের হাতে থাকা কাঁটা চামচ ফ্লোরে পড়ে ঝনঝন শব্দে আলোড়ন সৃষ্টি করলো। চোখের কোণে জমা হলো জল। যিনি সারাক্ষণ এমন গম্ভীর হয়ে থাকেন, শক্ত মনের পুরুষ পড়ে থাকেন, যাকে দেখলেই মনে হয় অহংকারী একটা লোক, তার মনে এমন দগদগে ঘা। কারো উপরের আবরণ দেখে কি ভেতরের সত্তার খবর অনুধাবন করা যায়? স্বর্গ কাঁপা কাঁপা কণ্ঠে পিউকে জিজ্ঞেস করলো। মেজর মোহিতের মায়ের কেবিন নম্বর কত? পিউ উত্তর দিল, রুম নাম্বার 440। ঘড়িতে সময় রাত 10:25। বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে, সেই সাথে জোরে শস্য শব্দে বাতাস প্রবাহিত হচ্ছে। আকাশ কালো মেঘে ঢেকে গেছে। একটু আগে যে চাঁদটা আলো ছড়াচ্ছিল, সেই চাঁদকে এখন এই মেঘগুলো গ্রাস করে ফেলেছে পুরো দমে। যে কোনো মুহূর্তেই ঝড় আসবে এমন অবস্থা। আজ দ্বিতীয়বারের মতো স্বর্গ নাফিস মাহমুদের স্টাডি রুমে এসে উপস্থিত হয়েছে। সাথে রয়েছে তনুজা মাহমুদ। দুপুরে পিউয়ের কথা শুনে মোহিত মায়ের কেবিন তল্লাশি চালাতে গিয়ে কাঙ্ক্ষিত রুমের সামনে দাঁড়িয়ে আছে স্বর্গ। দুপুরে পিউয়ের কথা শুনে মোহিতের মায়ের কেবিন তল্লাশি চালাতে গিয়ে কাঙ্ক্ষিত রুমের সামনে দাঁড়িয়ে আছে স্বর্গ। দরজা ঠেলে যেই ভিতরে ঢুকবে, অমনি পরিচিত কণ্ঠস্বর শুনে পায়ের তলার মাটি ছুঁড়ে যায় স্বর্গের। চোখ খোলো। আর কতদিন এভাবে মরার মতো পড়ে থাকবে আপা? আমরা কেউ ভালো নেই আপা। মোহিত উপরে শক্ত থাকলেও ভিতরে চুরমার হয়ে গেছে। সে তোমাকে আঁকড়ে ধরে কোনো মতো বেঁচে থাকতে চাইছে। তুমি যদি এমন করো, মোহিত কি করে বাঁচবে আপা? নামিরা আর সোহাগ ভালো আছে আপা, আমি কিছু হতে দেইনি ওদের। জানো আপা, তুমি নানি হবে। নামিরার ঘরে ছোট্ট মুখিত আসবে। চোখ খুলো না আপা। হো আপা বলে কান্নায় ভেঙে পড়লেন নাফিস মাহমুদ। বাবার মুখে মোহিতের মাকে আপা সম্বোধনে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল স্বর্গ। সে জানতো তার একজন বড় ফুপি আছে। সেই ফুপি যে মোহিতের মা, সেটা সে কল্পনাও করতে পারেনি। ফ্যামিলি অ্যালবামে নাফিস মাহমুদের সাথে একজন কিশোরীকে দেখে সেদিন স্বর্গ প্রথম জিজ্ঞেস করেছিল, উনি কে বাপি? উনি তোমার ফুপি, কিন্তু সে হারিয়ে গেছে। 7 বছরের অবুঝ স্বর্গ তখন কি এত কিছু বুঝতো নাকি? এত বছর পর সেই ফুপির সন্তান এভাবে পাবে ভাবতেও পারেনি স্বর্গ। দরজা ঠেলে রুমের ভেতরে প্রবেশ করলো স্বর্গ। সন্তর্পণে নাফিস মাহমুদের পিঠে হাত রেখে ডেকে উঠল, বাপি। পিছন ফিরে স্বর্গকে রুমে দেখে হতবাক হয়ে যান নাফিস মাহমুদ। বর্তমান স্বর্গ বাসায় এসে তনুজাকে সব জানালে তনুজা কান্নায় ভেঙে পড়েন। এতদিনের সংসার জীবনে তার মনে হচ্ছে নাফিস মাহমুদ জীবনে প্রথম আজ তার মন ভেঙেছে। তার বোন এমন অবস্থায় পড়ে রয়েছে, কথা তনুজা জানলে কি এমন ক্ষতি হতো? মোহিত তো বিভিন্ন সময় বিভিন্ন কাজে এই বাড়িতে অনেকবার এসেছে। তখন কেন বলেনি সে যে মোহিত তার আপন ভাগ্নে? আর মোহিত তো বলতে পারতো যে নাফিস তার মামা। মোহিত কেন সব চেপে গিয়েছে? শুধু বাসায়ই নয়, বাইরেও কেন মোহিত স্যার সম্বোধন করে, অপরিচিতের ন্যায় থাকে? প্রশ্নবিদ্ধ নয়নে নাফিস মাহমুদের দিকে তাকিয়ে আছে স্বর্গ এবং মিসেস তনুজা। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মাথা নিচু করে বসে আছেন নাফিস মাহমুদ। হঠাৎই মুখ তুলে স্বর্গ আর তনুজার পানে চাইলেন নাফিস মাহমুদ। পাশে থাকা কর্নার টেবিল থেকে পানির গ্লাস তুলে নিয়ে একদমে ঠক ঠক করে গিলে ফেললেন সবটুকু। এরপরে বলতে শুরু করলেন, আপা আর আমি গুনে গুনে 5 বছরের ছোট বড় ছিলাম। আপা ছিল আমাদের বংশের প্রথম কন্যা সন্তান। আপাকে আব্বা অনেক স্নেহ করতেন। আপাই যেন আব্বার জীবনের সকল আশা ভরসা ছিল। আমাদের গ্রামে সুন্দরী বলতে আপাই ছিলেন সবার শীর্ষে। আপাকে নিয়ে আব্বার অনেক স্বপ্ন ছিল। যেখানে পরিবারের ছেলেরা বেশি আদর পায়, সেখানে আপাকেই সবাই বেশি আদর করত। আপা ছিল হলুদ ফর্সা, এজন্য অবশ্যই এলাকার মহিলারা আপাকে হলুদ পাখি বলে ডাকত। আপা লেখাপড়াতেও ছিল অত্যন্ত মেধাবী। আব্বার স্বপ্ন আপা জীবনে অনেক বড় কিছু হবে। আব্বা আপাকে ঢাকায় পাঠালেন পড়াশোনার জন্য। আমিও ঢাকায় থাকতাম। আব্বা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল, আব্বা সারা গ্রামে 7টা গরু জবাই দিয়ে লোক খাওয়ালেন। আমি ইন্টার পাস করে কমিশন অফিসার হিসেবে আবেদন করেছি কেবল। হঠাৎ চিঠি মারফত আব্বা আমাকে গ্রামে যেতে বললেন, আপাকেও বললেন। আর আমি আর আপা রাতের ট্রেন ধরে গ্রামে ফিরলাম। গিয়ে দেখি আব্বা তার বন্ধুর ছেলের সাথে আবার বিয়ের কথা বলছেন। ছেলের বিয়ের পর আবাকে বিদেশ নিয়ে চলে যাবে, ওখানেই তার ব্যবসা। ছেলে দেখতেও মাশাআল্লাহ, সবাই খুশি। কিন্তু আমি আপার দিকে তাকিয়ে দেখি আপার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আমি রাতে সবাই ঘুমানোর পর আপার রুমে গেলাম। আপা শুয়ে পড়েছিস? আপার সারা শব্দ না পেয়ে রুমে ঢুকে দেখি বালিশে মুখ গুজে আপা কাঁদছে। কারণ জানতে চাইলে আপা যা বলে তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি বলছিস তুই এসব আপা?
হ্যাঁ নাফিস, আমি পালিয়ে বিয়ে করে ফেলেছি। বাবা জানলে অনেক কষ্ট পাবে রে। বলেই কান্নায় ভেঙে পড়লেন আপা। আপা তার 3 বছরের সিনিয়র এক ছেলেকে বিয়ে করেছেন। আবার কান্নায় আমার কষ্ট হচ্ছিল, কিন্তু আব্বার মান সম্মান খোয়ানোর ভয়ে আমি সেই কষ্ট প্রকাশ করতে পারছিলাম না। যে ছেলেকে আপা বিয়ে করেছেন ছেলে প্রচুর মেধাবী ছিল, কিন্তু তখন সে ছিল বেকার। আপাই তাকে চাপ দিয়েছিল পালিয়ে বিয়ে করার। চাকরি পেলে তিনি যেন আব্বার কাছে আপাকে চায়, কিন্তু আব্বা এত দ্রুত আপাকে তার পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে চাইবে এটা আপা স্বপ্নেও ভাবেনি। আপা ভেবেছিল আপার কোনো আবদার আব্বা আজ পর্যন্ত ফেলেনি। আপা যাকে ভালোবাসে তার কথা যে কোনো ভাবে আব্বাকে বলে আপা রাজি করাতে পারবে, কিন্তু আপা সমস্ত ধারণাকে ভুল প্রমাণিত করে আব্বা রুমে প্রবেশ করে আপার উদ্দেশ্যে বলে উঠলেন, তোমার কাগজপত্র গুছিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাও তারিন। আব্বার আকস্মিক আগমনে আমি আপা দুজনেই চমকে উঠি, দিশাহীন হয়ে যাই। আপা আব্বার পায়ে ধরে অনেক ক্ষমা চেয়ে কাকতি মিনতি করে কাঁদলেন, কিন্তু আব্বার কঠিন ইস্পাতের মতো মন গলল না। আব্বা মাধুর্যহীন কণ্ঠে আরো বলেন, আমি আজ থেকে জানবো আমার মেয়ে মৃত। কোনোদিন এ বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে পারবে না তুমি। আমার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে তুমি বঞ্চিত। আব্বাকে এমন কঠিন অবস্থায় আমরাও সেই দিনই প্রথম দেখেছিলাম। আম্মা গত হয়েছিলেন আব্বা যখন ক্লাস 9-এ পড়ে তখন। ক্যান্সার নামক ব্যাধি আম্মার সবকিছু গ্রাস করে ফেলেছিল। আপার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না সেই দিন। আপাকে বের হয়ে যেতে বলে আব্বা ঘরে খিল দিলেন। আমি ভোর রাতের দিকে আপাকে নিয়ে ঢাকায় রওনা দিলাম। আপাকে হলে পৌঁছে দিয়ে আবার বাড়ি ফিরলাম। আব্বার হাতে পায়ে ধরেও হলেও যেন আব্বাকে নরম করতে পারি। তুমি যদি তোমার বোনের হয়ে এখানে দালালি করতে এসে থাকো, তাহলে তোমাকেও সবকিছু থেকে বঞ্চিত করা হবে। আব্বার হুমকিতে আমি ভয় পেয়ে গেলাম। চাকরি নেই, বয়সও কম, মাত্র 18। আব্বা সবকিছু থেকে সত্যি মুখ ফিরিয়ে নিলে কোথায় যাব? আর্মিতে চান্স পেলাম, সবকিছু ভালোই চলছিল। আপার সাথে আমার যোগাযোগ অব্যাহত ছিল, কিন্তু গ্রামে গেলে কথা বলতে পারতাম না। আমি যখন 2nd লেফটেন্যান্ট, তখন আপা একদিন ক্যান্টনমেন্টে এলেন কিছু ফল আর মিষ্টি নিয়ে। সেদিন আমি আপাকে অনেক খুশি দেখেছিলাম। তুই মামা হতে চলেছিস, আর তোর দুলাভাই এখন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কথাটা বলতেই আপা কেঁদে দিলেন, খুব কাঁদলেন। আমিও কাঁদতে লাগলাম। কাঁদলে মন হালকা হয়। আপাকে আশ্বস্ত করলাম যেভাবেই হোক আব্বাকে রাজি করাবো, যাতে আপাকে মেনে নেয়। শীতের শেষে 2 মাসের ছুটি নিয়ে গ্রামে গেলাম। গিয়ে ব্যাগপত্র রেখেই আব্বার পায়ে পড়ে গেলাম। আপনি নানা হবেন আব্বা, আব্বাকে ওই নিষ্পাপ বাচ্চার উচিলায় মাফ করে দেন। সেদিনও আব্বা আমাকে ভুল প্রমাণ করে উঠে গেলেন। খোঁজ নিয়ে জেনেছিলাম আব্বার বন্ধু আপাকে কেন্দ্র করে আব্বাকে অনেক অপমান আর নোংরা কথা শুনিয়েছিলেন। আমার নরম আব্বা এক নিমিষে পাথরে পরিণত হলো। আবার কোল আলো করে নামিরা এলো। নামিরা দেখতে ঠিক হুবহু আবার কার্বন কপি। আমি মনে আবার আশার আলো জ্বালালাম, এবার হয়তো আব্বা মানবে। আপাদুল্লা ভাই আর 1.5 মাসের ছোট নামিরাকে নিয়ে রওনা হলাম মিহিপুর গ্রামে। এবার আমি 100% নিশ্চিত আব্বা নামিরাকে দেখে ফেরাতে পারবে না। হাসি মুখে গাড়ি থেকে নেমে ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ির কাছে আসতেই দেখি মানুষের জটলা। মনটা কুডাক ডেকে উঠল। অজানা ভয়ে কলিজায় মোচড় দিল। ছোট নামিরা হঠাৎই কেঁদে উঠল। কোনোভাবেই আবার সেই কান্না থামাতে পারছে না। জটলা ভেদ করে গিয়ে দেখি আব্বা ইহজগতের মায়া ত্যাগ করেছে। মোবাইলের বহু ব্যবহার না থাকায় কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেনি। আব্বা গত হবার খবরও দিতে পারেনি। বাড়িতে আব্বার দেখাশোনাকারী আলিম জানায় সকালে আব্বাকে নামাজের জন্য ডাকতে আসলে আব্বা সারা শব্দ না পেয়ে বাড়ির আরো মানুষের সহযোগিতায় আলিম দরজা ভেঙে আব্বাকে মৃত অবস্থায় উদ্ধার করে। সেদিন আপার কান্না দেখে কে? গ্রামের মানুষ আব্বাকে যা নয় তাই বলে অপমান করলেন। এমনকি আব্বার মৃত্যুর দায়ও আপার উপর চাপিয়ে দিলেন। সেদিন আপা আর নিজেকে ক্ষমা করতে পারলেন না। আব্বার দাফন কাজ শেষ হতেই সেই যে আপা ঢাকা ফিরলেন, আর কোনোদিন কোনো আত্মীয়ের সাথে যোগাযোগ কিংবা গ্রামে পর্যন্ত বেড়াতে এলেন না। তনুজাকে যখন বিয়ে করি খুব আশা নিয়ে আপাকে আনতে গেলাম। আপা খুশি হলেন আমার বিয়ের কথা শুনে, কিন্তু কোনোভাবেই এলেন না। আপা ততদিনে নিজেকে অবয়া খুনি হিসেবে বরণ করে নিয়েছিলেন। আবার কিছু গহনা আমাকে দিয়ে বললেন, এগুলো তোর বউয়ের জন্য আমার পক্ষ থেকে উপহার। মুহিত তখন আপার পেটে। সেদিন মন খারাপ করে চলে এলাম। মুহিত মুকিত
দুনিয়ায় এলো, আর আপা নিজেকে আস্তে করে আড়ালে নিয়ে গেল। আপা আর আমার সাথে বেশি যোগাযোগ করতেন না, মাঝে মাঝে সুখ স্বর্গের খবর নিতেন, কিন্তু দুলাভাইয়ের সাথে আমার সকল যোগাযোগ অব্যাহত ছিল। লোকটা খুবই সৎ আর ভালো মানুষ ছিলেন। একদিন আপা খুব খুশি আর উচ্ছ্বাসিত হয়ে ফোন করলেন যে মুহিত মিলিটারি একাডেমিতে চান্স পেয়েছে। সেদিন আপার খুশি দেখে তখন টুকটাক কথা বলা শুরু করলো আবার। ছেলে মেয়েদের সাফল্যে হয়তো আপা পূর্বের কষ্টগুলো একটু ভুলতে বসেছিলেন, কিন্তু তনুজার সাথে কথা বলতে বললেই আপা এটা সেটা বলে ফোন রেখে দিতেন আর বলতেন ওনার কথা কাউকে না বলতে। ওনার ইচ্ছে ছিল সবকিছু ঠিকঠাক থাকলে একদিন হুট করে আমার বাসায় এসে সবাইকে চমকে দিবেন। আপা একদিন হুট করে ফোন করে বললেন, তোর দুলাভাই কেমন মনমরা হয়ে থাকে রে? তোর সাথে যেহেতু অনেক ফ্রি, জিজ্ঞেস করে দেখিস তো কি হয়েছে ওনার। সময় করে আপার বাড়িতে গেলাম। দুলাভাইকে চেপে ধরতেই দুলাভাই হু হু করে কেঁদে দিলেন। আমি হতবাক হয়ে গেলাম। দুলাভাই একজন শক্ত মনের মানুষ, উনি এভাবে কেন কাঁদবে? নাফিজ, আমার লাইফ হেল হয়ে যাচ্ছে ওই মোহাম্মদ খান আর আসলাম চৌধুরীর জন্য। সবিস্তারে ঘটনা জানতে চাইলে দুলাভাই যা বললেন তাতে পায়ের লোমকূপ পর্যন্ত দাঁড়িয়ে গেল। কেন এক অজ্ঞতা ব্যক্তির কল পেয়ে আমি আশরাফ চৌধুরী পণ্যবাহী কার্গো রাস্তায় আটকাই, সাথে আরো পুলিশ অফিসারও ছিল। গাড়ির ড্রাইভার পুলিশের সামনে আমাকে বন্দুক তাক করেছে। পুলিশ সামরিকভাবে তাদের আটক করে। আমি গাড়ির তালা খুলে শুধু 22-23 বছরের কিশোরীকে অজ্ঞান অবস্থায় পাই। এই নিয়ে কিছু বলতে যাব, হঠাৎই ডিউটিরত অফিসারের ফোনে কল আসে। তার সাথে কি কথা হয়েছে আমি জানি না। জি স্যার বলে সে কল কেটে ড্রাইভারগুলোকে ছেড়ে দেয়। এমনি মেয়েগুলো পর্যন্ত উদ্ধারও করে না। আমি অনেক চেষ্টা করেছি, আদালতে কেস ফাইলও করেছি। সামনের মাসে কোর্টে যেতে হবে সাক্ষী দিতে। যেই পুলিশ অফিসার এখানে উপস্থিত ছিল তাকে এক রাতের ব্যবধানে অন্য থানা ট্রান্সফার করা হয়েছে। সেই সাক্ষী দিতেও আগ্রহী। আমাকে কেউ একজন দিনে রাতে ফোনের কেস না তুললে খুন করবে বলে হুমকি দিয়েই যাচ্ছে। এই অবস্থায় কি করতে পারি? আপনি চাইলে আমি হেল্প করব। আমার টিম মেম্বার নিয়ে তদন্ত করে অপরাধীকে শাস্তি দেব। আপনি ভয় পাবেন না দুলাভাই। দুলাভাইকে আশ্বস্ত করে সেদিন আপাকে কিছু না বলে বেরিয়ে এলাম। এক সপ্তাহ পর দুলাভাই জানালেন নামিরার বিয়ে, আংটি বদল হবে, আমাকে যেতে হবে। কিন্তু ওই দিন আর্মি হেডকোয়ার্টারে মিটিং থাকায় আমি যেতে পারিনি। দুলাভাই 2 দিন পর আবার আমাকে যেতে বললেন। গিয়ে দেখি মুহিত বাড়িতে। মুহিত নামিরা মুখিত শুরু থেকেই জানতো আমি তাদের মামা, কিন্তু তোমাদের চিনতো না, কারণ ওদের সাথে তোমাদের কখনো দেখাই হয়নি। শুধু জানতো ওদের ছোট মামাতো ভাই বোন আছে। অনেকদিন পর আবার দেখা পেয়ে 3 ভাই বোন আমার উপর আনন্দে হামলে পড়লো। কিন্তু দুলাভাই কেন ডেকেছে সেই চিন্তায় ওদের ভালোবাসা বিনিময় না করেই দুলাভাইয়ের রুমে গেলাম। দুলাভাই আমার হাত ধরে অনুরোধ করে বললেন, শুনেছি তানুজার ভাইরা অস্ট্রেলিয়াতে থাকে। আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের একটা ব্যবস্থা করে দাও নাফিস। ওরা আমার মেয়ে মেয়ের জামাইকে পেলে মেরেই ফেলবে। ওরা বলেছে কাউকে বাঁচতে দেবে না। ভাবলাম দুলাভাই অযথায় হয়তো ভয় পাচ্ছে। মানুষ মানুষকে মেরে ফেলবে এত সহজ কথা নাকি? দুলাভাইয়ের মিনতিতে তনুজার বড় ভাই সাইমের সহযোগিতায় সোহাগের সকল কাগজপত্র সিডনি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পাঠালাম। সাইমও তাই ভার্সিটির ম্যাথমেটিক্স লেকচারার। সাইমের কঠিন চেষ্টায় সপ্তাহের ব্যবধানেই সোহাগের জব হলো ওই ভার্সিটিতে। যেই বিয়ে ধুমধামে সহিত হওয়ার কথা ছিল, দুলাভাই তা দ্রুত ঘরোয়াভাবেই শেষ করলেন। কাউকে নিমন্ত্রণ করলেন না। আমারও আর পরিবার নিয়ে যাওয়া হলো না। এর মধ্যে দুলাভাইয়ের ফোনে হুমকিজনক কলে ভরে গিয়েছে। মোহিতকে দুলাভাই কিছুই জানালেন না, আমাকেও কঠিন নিষেধ দিলেন। আপা তো আব্বার জন্য আগে থেকেই অপয়া অলক্ষী অপবাদ দিয়ে বসে আছেন। আপা যাতে আর কোনো চিন্তা মাথায় না নেন সেজন্য দুলাভাই আপার কাছেও সব চেপে গেলেন। চৌকস মুহিত কিছুটা হয়তো আশ করতে পেরেছিল, এজন্য দুলাভাই মুহিতকেও দ্রুত ক্যান্টনমেন্টে পাঠিয়ে দেন। সোহাগের ভিসা হলো, টিকিট এলো। দুলাভাই আমার সহায়তায় আর্মি জিপ দিয়ে ওদের এয়ারপোর্টে পাঠালেন। নিজেও গেলেন না, আপাকেও যেতে দিলেন না। মুকিত অনেক কাঁদলো, হাত পা ছুঁড়ে ছুঁড়ে কাঁদলো নামিরার সাথে এয়ারপোর্টে যাবে বলে। তবুও সেই দিন দুলাভাই আদরের মুকিতের আবদার রাখতে পারেনি। অসহায় নামিরা জানতেও পারেনি সেদিন কেন এত দ্রুত তাদের দেশ ছাড়া করা হচ্ছে। মুকিতকে তোমরা দেখোনি, এতখানি সুন্দর একটা বাচ্চা আপার ওখানে গেলেই মামা মামা করে পাগল করে ফেলতো।
বলেই নাফিস মাহমুদ কান্নায় ভেঙে পড়লেন। তনুজা নাফিস মাহমুদের পাশে বসে তাকে শান্ত করার চেষ্টা করলেন। স্বর্গের পুরো পৃথিবী যেন দুলে উঠল। তার মনে হচ্ছে তার পায়ের তলায় মাটি নেই, সে শূন্যে ভাসছে। কান্না মুছে নাফিস মাহমুদ আবার বলতে শুরু করলেন, সেদিন কোর্টে দুলাভাইয়ের সাক্ষী হবে, তার আগের দিন দুলাভাই আমাকে ফোন করলেন। তিনি আপাকে নিয়ে আমার বাসায় আসছেন। আপা আর মুকিত আমার বাসায় থাকবে। কখন রওনা হবেন সেটাও আমাকে জানালেন। আমি দ্রুত ডিউটি শেষ করে রাত 8টা নাগাদ দুলাভাইকে ফোন করলাম। দুলাভাই ফোন তুললেন না। আপাকে কল দিলাম, আপাও তুলল না। ভয়ে বুকে কাঁপন ধরলো আমার। ইউনিফর্ম না পাল্টেই দুজন সোলজার নিয়ে আপার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যেতে যেতে আপার বাসা পর্যন্ত গেলাম। যেই বাসার বাইরে পর্যন্ত বাতি জ্বালানো থাকে প্রতিদিন, সেই বাসাটা আজকে ভূতের বাড়ি লাগছে। এদিকে মুহিত বারবার আমাকে কল করে যাচ্ছে, আমি তুলতে পারছি না। সোলজার দুটোকে নিয়ে টর্চ জ্বালিয়ে আপার বাসার গেট পার হলাম। আঙিনায় এসে দেখি মেইন দরজা খোলা। ভয়ে আমি দৌড়ে রুমে ঢুকতে নিলে পিছছিল কিছুর সাথে স্লিপ খেয়ে পড়ে যাই। কেউ ইচ্ছে করেই বৈদ্যুতিক লাইন কেটে দিয়েছিল, যার জন্য 1000বার সুইচ টিপেও বাতি জ্বালানো যাচ্ছিল না। টর্চের আলো ফেলে আমি দেখি দুলাভাইকে কে যেন মনের ঝাল মিটিয়ে কুপিয়েছে। সারা ফ্লোর লাল রক্তে ভেসে গেছে, আর মুকিতের মুখে সাদা কস্টেপ মারা ছিল। ওকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। ধবধবে সাদা ফর্সা মুকিত কুচকুচে কালো হয়ে সোফার চিপায় বিলীন হয়ে পড়ে আছে। আমি এসব দেখে দিশেহারা হয়ে যখন আপাকে খুঁজি, আপাও কোথাও ছিলেন না। আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। আমি পুলিশে কল দেই। 1.5 ঘন্টা পার হলেও পুলিশ আসে না। ততক্ষণে মুহিত আর্মি জিপ নিয়ে কুমিল্লা থেকে ঢাকা আসে। এসেই দৌড়ে রুমে আসে, আর মুকিত করে চিল্লিয়ে ওঠে। আমাকে দেখে কান্নায় ভেঙে পড়ে মুহিত। 2 ঘন্টা পর পুলিশ এসে বাসার কারেন্টের লাইন ঠিক করে। আপাকে আমরা বাথট্যাবের ভেতরে পাই। ঠান্ডা পানিতে হাত পা বেঁধে মুখে টেপ লাগিয়ে ডুবিয়ে রাখা হয়েছিল আপাকে। আপার শরীর ততক্ষণে ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। আপাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুকিত আর দুলাভাইয়ের লাশ পুলিশ নিয়ে যায় পোস্টমর্টম করতে। মুহিতের কাছে জানতে পারি মুহিত আর মুকিত ভিডিও কলে কথা বলছিল। দুলাভাই আর মুকিত বসে আপার জন্য অপেক্ষা করছিল। আপা জীবনে প্রথম আমার বাসায় আসবে বলে মনের মতো করে রেডি হচ্ছিলেন। হঠাৎ কারেন্ট চলে যাওয়ায় লাইন কেটে যায়। মুহিত আবার অডিও কল করে সেটা মুকিত কেবলই রিসিভ করেছে। হ্যালো বলার আগেই কয়েকজন কালো কাপড় পরিহিত এবং চোখ মুখ ঢাকা আগন্তুক বাসায় প্রবেশ করে। বাসায় কেউ তাদের চেহারা দেখতে পায়নি। দুলাভাই চোখেতেই প্রশ্ন করে, কে ওখানে? ভরাট কণ্ঠে কেউ বিদঘুটে হাসতে হাসতে উত্তর দিল, পুরনো লেনদেন পরিশোধ করতে এলাম আদনান সাহেব। কত করে বললাম সাক্ষী দিলে প্রাণবায়ু বাঁচবে না, শুনলেন না তো? এবার তাহলে চড়া দাম চোকাও। বলেই এলো পাতারি কোপানো শুরু করে। মুকিত পাপা বলে চিল্লিয়ে কাঁদতে থাকে। মুহিত পুরোটাই ফোনে শুনেছে। মুহিত পাগলের মতো লাইনে থেকে শুধু প্রশ্ন করেই যাচ্ছে, মুকিত কি হয়েছে ওখানে? কে পাপাকে মারছে? ভাইয়া, পাপাকে কেউ মেরে ফেলছে, আমার ভয় লাগছে, বাঁচাও ভাইয়া, 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 পাপা। এরপর মুকিতের গঙ্গানির আওয়াজ পাওয়া গিয়েছে, আর কোনো শব্দ পাওয়া যায়নি, আর লাইনটা কেটে গেছে। মুহিত বারবার ফোন করে লাইন বন্ধ পেয়েছে। মুহিত দ্রুত দৌড়ে তার ডিউটি অফিসারের কাছে সব ঘটনা খুলে বলে জিপ নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি দুলাভাই আর মুকিতকে বাঁচাতে। এরপর আপাকে চিকিৎসা করে প্রাণে বাঁচানো গেলেও স্বাভাবিক জীবনে আর ফেরানো যায়নি। আপা হুঁশে ফিরলে শুধু মুকিত করে কেঁদে জ্ঞান হারিয়ে ফেলে। এভাবেই চলছে আপার 6 বছর ধরে জীবন যুদ্ধ আর মুহিতের কাঠিন্যতার ভান। যেই মুহিত আগে হাসি দুষ্টুমিতে হট্টগোল করে সারা বাড়ি মাতাতে, সেই মুহিত এখন সময়ের ব্যবধানে পরিস্থিতির চাপে হয়ে গেছে নিশ্চুপ, গম্ভীর, রাগী। মুহিতকে ঢাকা ট্রান্সফার করাতে আমার বহুত কাঠখড় পোহাতে হয়েছে। মুহিত দুলাভাইয়ের ডেইলি রাইটিং ডায়েরি এর সন্ধান পায়। সেখানে দুলাভাইয়ের হাতের লেখা ছিল, আমার পরিচিত বা রক্তের যাকে পাবে তাকে শেষ করে দেবে। সেই ভয় থেকে মুহিত সবকিছু চেপে গেছে। আর মুহিত চায় না ডিপার্টমেন্টে আমার দিকে আঙ্গুল তুলুক, যে মামা মেজর জেনারেল বলে ভাগিনা সুযোগ লুটেছে। মুহিত যখন আমাকে মামা না বলে স্যার বলে আপনি বলে সম্বোধন করে, তখন এই বুকে কেমন চিনচিনে ব্যথা হয়। তনুজা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ আগেই ঝড়ের তাণ্ডব শেষ হয়েছে। চারপাশে ঝিঝি পোকা ঝিঝি শব্দের রোদ তুলেছে। পরিবেশ শান্ত স্নিগ্ধ।
শুনশান চারপাশ, কারো কোনো আওয়াজ নেই। ঘুমিয়ে গেছে হয়তো পাক ফাঁকালিও, শুধু ঘুম নেই মোহিতের চোখে। জীবনের হিসেব কিছুতেই যেন মিলছে না, কি থেকে কি হয়ে গেল নিমিষেই। চোখ বন্ধ করলেই মুকিতের বড় বড় চোখে দুষ্টু দুষ্টু চাহনি, ভুবন ফোলানো হাসি, ছোট ছোট হাত পা ভাইয়া ভাইয়া করে ডেকে অস্থির করে ফেলা, সব এসে হানা দেয় আঁখি পল্লবে। সেদিন মোহিত কুমিল্লায় ফিরে যেতে চায়নি। আদনান সাহেবকে দেখে মোহিত বুঝে গেছিল কিছু একটা হয়েছে। এই জন্য মোহিত আংটি বদল শেষ হতেই আদনান ওয়াসিফের কাছে যায়। পাপা, কোনো কিছু না লুকিয়ে সত্যি করে বলো কি হয়েছে? তোমাকে এমন বিধ্বস্ত অসহায় কেন লাগছে? আদনান সাহেব মোহিতের পানে দৃষ্টি ফেলে বললেন, আমার রুমে এসো মোহিত, কথা আছে। মোহিত আদনান সাহেবকে অনুসরণ করে দোতলার দক্ষিণ পাশের রুমটাতে চলে যায়। সেই রুমে ব্যালকনি সাইজে বিশাল বড়, ব্যালকনির এক কোণে চেয়ার টেবিল পাতানো। মিসেস তারিন গাছ ফুল প্রিয় মানুষ, বিভিন্ন ইনডোর প্লান্ট আর ফুলের গাছ দিয়ে ব্যালকনি সজ্জিত করেছেন। পাশেই একটা ইজি চেয়ার পাতা। আদনান ওয়াসিফ এলোমেলো পায়ে হেঁটে ইজি চেয়ারে বসে মাথাটা এগিয়ে দিয়ে চোখ বন্ধ করলেন। বড় করে শ্বাস নিয়ে মোহিতের উদ্দেশ্যে বললেন, শোনো মোহিত, সবসময় মাথা রাখবে তুমি সৎ, সত্যবাদী, আদর্শ একজন নির্বাহিনী অফিসারের সন্তান। টাকার লোভ বা ক্ষমতার লোভ করে কখনো কোথাও দলিল করতে যাবে না। এসব কেন বলছো পাপা? বলছি অবশ্যই এর পেছনে কারণ আছে। তোমাকে এই সংসারের হাল ধরতে হবে মোহিত। আমার বর্তমানে তুমি হবে মুকিত, নামিরা আর তারিনের গার্জিয়ান। বাবা হিসেবে তোমাকে অনুরোধ নয়, অর্ডার দিচ্ছি আমি। আমার ছেলে মেয়ে আর তারিনকে কখনো কোনো দুঃখ দিতে পারবে না তুমি। তোমাকে হতে হবে শক্ত, ধৈর্যশীল, মনোবল হারালে চলবে না। কি বলছি তুমি বুঝতে পারছো? আদনান সাহেব চোখ খুলে হেলান ছেড়ে উঠে বসলেন। মোহিতের পানে দৃষ্টি দিয়ে আবার বলতে লাগলেন, আমার সমস্ত দায়িত্ব আমি তোমার উপর অর্পণ করলাম। কখনো দায়িত্বের অমর্যাদা করবে না। নামিনার বিয়ে শেষ হতেই কুমিল্লায় ফিরে যাবে তুমি। এখানে যাই হয়ে যাক না কেন এই বাসায় আসবে না। নামিরা আর সোহাগের জন্য আমি চাই তুমি শুধু আমার না হওয়া দায়িত্বগুলো পালন করবে, বাধ্য অফিসারের মতন। আমাকে কোনো প্রশ্ন করবে না। মোহিত আদনান সাহেবের এমন কাঠিন্যতা দেখে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল সেদিন। যেই বাবা কখনো চোখ গরম করে পর্যন্ত তাকায়নি, সেই বাবা আজ এত কঠিন স্বরে কথা বলছে। আদনান সাহেব আবারও বলতে শুরু করলেন, তোমার মা নরম মনের মানুষ, এমনিতেই তার মন দুঃখ কষ্টে ভরপুর। কোনো আঘাত সহ্য করতে পারে না, কখনো তাকে আঘাত দিবে না। আমি থাকি বা না থাকি তাকে ছোট বাচ্চার মতো সামলে রাখবে। পরশু নামিরার বিয়ে, বিয়ে শেষ হওয়া মাত্রই ব্যাগপত্র গুছিয়ে চলে যাবে। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। বলেই চেয়ার থেকে উঠে শয়ন কক্ষে চলে গেলেন আদনান সাহেব। মোহিত দুয়ে দুয়ে চার মেলাতে পারছে না। একজন ম্যাজিস্ট্রেটকে টেক্কা দিতে পারে এমন মানুষের সংখ্যা খুবই কম। কোনো ঝামেলা হয়েছে এটা নিশ্চিত, কিন্তু ঝামেলাটা কি এমন যে কেউ কারো জান নিয়ে নিবে? সেদিন রাতে মোহিতের ঘুম এলো না। খুব ভোরে বিছানা ছাড়লো মোহিত। নামিরার বিয়ের তেমন কোনো আয়োজনও নেই। মোহিত সারাদিন ভেবে চিনতেও কোনো সুরাহা করতে পারলো না তার বাবার এসব বলার পিছনের ঘটনার। নামিরার বিয়ে শেষ হতেই মোহিত চলে যেতে ব্যাগপত্র পৌঁছালো। তারিন, মুকিত, নামিরা জোর জবরদস্তি করেও মোহিতের মুখ থেকে কিছু বের করতে পারলো না। তারিন নামিরা কান্না করে দিল এক প্রকার। তারিন বলে উঠল, তুই না বললি 15 দিনের ছুটিতে এসেছিস, তাহলে এখনই চলে যাচ্ছিস? আরো তো 12 দিন বাকি। নামিরা নাক টেনে টেনে বলল, সোহাগকে মানতে পারছিস না দুলাভাই হিসাবে? মুকিত তো মোহিতের ব্যাগই ছাড়ছে না। মোহিত যদি ছুটি থাকতেই ফিরে যায় তাহলে মুকিতের লাশের উপর দিয়ে যেতে হবে। একদিকে বাবার আদেশ, অন্যদিকে পরিবারের আকুতি, সব মিলিয়ে মোহিত মহা ফ্যাসাদে পড়লো যেন। অবশেষে কাজের বাহানা, মিশনের বাহানা দিয়ে ভারাক্রান্ত মন নিয়ে কুমিল্লায় ফিরে আসে মোহিত। যেদিন বাবা ভাইকে হারালো সেদিন মোহিত একদম কাঁদেনি, কেন জানি কান্না আসেনি। দুর্বল মনের মোহিত এক রাত্রের ব্যবধানে পাষাণে পরিণত হলো। প্রাণ প্রিয় ভাইয়ের শোক হৃদয়ে পাথরের স্তূপ বসালো। জীবন তোকে কোনো শান্তিই দিল না। এতদিন বাবা হারানোর শোক মিথ্যা অপবাদ নিয়ে কাটিয়েছিস, আর এখন সাথে যুক্ত হলো ভালোবাসার স্বামী আর প্রাণ প্রিয় পুত্র হারানোর শোক। মোহিতের বাবা আর মুকিতের পোস্টমর্টেম রিপোর্ট নিমিশেই বদলে গেল। পুলিশ মিথ্যে সাক্ষী দিল। রাতের আধারে কে বা কারা মোহিতদের বাড়িতে আগুন ধরিয়ে দিল। সংবাদপত্রে নিউজ হলো সৎ ম্যাজিস্ট্রেট আদনান ওয়াসিফ পরিবার সমেত আগুনে পুড়ে মারা গিয়েছেন। মোহিত তখনও মিডিয়ার সামনে এসে হুহা করল না। মোহিত ততক্ষণে বুঝে গিয়েছিল প্রতিপক্ষ প্রশাসনের বাম হাত। এদেরকে ধরতে হলে আত্মগোপন করাই শ্রেয়।
এখনই সামনে আসলে তাকেও শেষ করে দিতে কার্পণ্য করবে না, কিন্তু মোহিত তা কখনোই হতে দিবে না। তার সুখের পরিবারকে যারা এক নিমিষেই ছাড়কার করেছে, একদিন অবশ্যই মোহিত তার চূড়ান্ত হিসেব কষবে। ও পাশে কেউ জানলই না নির্বাহী অফিসার এখানে একজন বারত রেখে গিয়েছে, যা সময় সুযোগ বুঝে আপন শক্তিতে জ্বলে উঠবে এবং তাদেরও জ্বলাবে। রাতের আধারে পুড়ে যাওয়া নিজের ভবনে এসেছিল মোহিত। আদনান ওয়াসিফের নিজস্ব লকার ছিল, সেটার লক মোহিত জানত। টর্চ জেলে কাঙ্ক্ষিত লকারের নিকট এসে কোড প্রেস করতেই লকার খুলে গেল। বেরিয়ে এলো বাদামি মলাটের ডায়েরি, একটা পেন ড্রাইভ, কিছু স্থির চিত্র। সোনার হরিণ পাওয়ার মতো চকচক করে উঠল মোহিতের চোখ। একজন সেকেন্ড লেফটেন্যান্টের দৌড় আর কতই বা। এখনই প্রতিপক্ষকে জব্দ করা মোক্ষম সময় নয়, সুযোগ বুঝে চাল ফেলতে হবে। অধ্যাবসায় আর কঠিন পরিশ্রমে নিজের তীক্ষ্ণ বুদ্ধির জোরে খুব দ্রুত লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন, ক্যাপ্টেন থেকে মেজরে পরিণত হলো মোহিত। নিজের মামার পাওয়ার কাজে লাগিয়ে ঢাকায় এসে স্থান পক্ত করলো। বড় বড় অফিসারদের হাত করতে যা যা দরকার তাই করে তাদের খুশি করে ব্রিগেডিয়ার জেনারেলের চোখের মধ্যমণি পর্যন্ত হয়ে গেল মোহিত। মামার পরিচয় জানলে মানুষ তাকে আর তার মামাকে অন্য চোখে দেখবে। তখন মোহিতের কঠিন পরিশ্রম তাদের চোখে পড়বে না। মোহিতের কষ্টে অর্জিত ফল চলে যাবে মামার ক্রেডিটে। শুধু তাই নয়, মামাও বিপদে পড়বে। ডিপার্টমেন্ট মামাকে হেনস্থা করবে। এমনটি বুদ্ধিদীপ্ত মোহিত কখনোই হতে দেবে না। শক্ত মনের অধিকারী মোহিত ভুলে গেল মেজর জেনারেল তার মামা। নাফিস মাহমুদ আর দুটো মেজরের মতো তারও স্যার। সবাই তাকে স্যার ডাকতে পারলে সেও পারবে। নামিরার সাথে খুব কম যোগাযোগ করে। নামিরার কান্নাকাটিতে বুকের বাঁ পাশে শুকনো ব্যথা অনুভূত হয়, যা মোহিত হতে দিতে চায় না। সোহাগের সাথে প্রতিনিয়ত যোগাযোগ আছে তার। সোহাগ ভালো রাখবে তার বোনকে, বা এখনো রাখছে। সেই নিশ্চয়তার শান্তিতে শ্বাস নাই মোহিত। মাকে আগলে রেখেছে মোহিত ছোট নবজাতকের ন্যায়। যে মা উঠে না, খায় না, কথা বলে না, যার শুধু শ্বাসটাই চলে। সকল ভাবনা ভাবতে ভাবতে দু ফোঁটা জল গড়িয়ে পড়লো মোহিতের চোখের কার্নিশ পেয়ে। বাবাকে দেয়া কথা মোহিত রাখতে পারছে না। দিনে দিনে মনোবল হারিয়ে যাচ্ছে। মনটাকে শক্ত করা দরকার। রাত 3:27 490 বারের মতো আজকেও বাবার লেখা বাদামি মলাটের ডায়েরিটা মোহিত খুলে বসেছে। মনোবল শক্ত করতে ম্যাজিকের মতো কাজ করে তার বাবার লেখাগুলো। যতবার মোহিত মনোবল হারাতে বসেছে, ততবারই তার বাবার এই ডায়েরি তাকে সাহস জুগিয়েছে। মোহিত প্রথম পৃষ্ঠা বের করলো, তাতে টানা টানা অক্ষরে হাতের লেখা। আমার 24 বছরের চাকরি জীবনে আমি কখনো অসৎ উপায় অবলম্বন করিনি। কখনো আমি আমার পেশার উপর কলঙ্কের কালি লাগতে দেইনি। আমার সন্তানও কখনো আমার জন্য মানুষের সামনে মাথা নত করবে না। তারা মাথা উঁচু করে বাঁচবে। আমার স্ত্রীর কাছে আমি যেমন আদর্শ স্বামী হয়ে আছি, মৃত্যুর পরেও এমনটাই থাকতে চাই। পরের পৃষ্ঠা উল্টালো মোহিত। সাল 2018, 17 মে। আমার আদরের পুত্র মোহিত সেকেন্ড লেফটেন্যান্ট হয়েছে। ছেলে দেশের জন্য নিজেকে নিয়োজিত করেছে। এর থেকে সুখবর আর কি হতে পারে? আমি জানি মোহিত আমার সকল স্বপ্ন পূরণ করবে। আমার প্রাণপ্রিয় মোহিত, বাবার সকল দোয়া আর ভালোবাসা তোমার জন্য। জুন 3 ভেবেছিলাম নামিরাকে বিয়ে দিয়ে চিন্তামুক্ত হব, কিন্তু ভাগ্য সহায় হবে কি? আমি কুৎসিত কিছু লোকের খারাপ পরিকল্পনার মধ্যে ঢুকে গেছি। আমার জন্য তাদের গোপন তথ্য ফাঁস হবার উপক্রম হয়েছে। আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমাকে সহ আমার স্ত্রী সন্তানকে তারা পৃথিবী থেকে সরিয়ে দিবে। আমি যদি সাক্ষী না দিই তাহলে সবাই ভালোভাবে বেঁচে থাকবে, কিন্তু আমি একজন বাবা। যাদের এভাবে পাচার করে দেওয়া হচ্ছে তাদেরও পরিবার আছে, মা বাবা আছে। নামিরা মুকিতের জন্য আমার যেমন চিন্তা জান বেরিয়ে যায়, তাদেরও তেমনই হয়। আমাকে যদি আমার জন্য কোরবান দিতে হয় দিব, তবুও কোনো বাবা মায়ের বুক খালি হতে দেব না। জুন 7, মনের সাথে যুদ্ধ করে বহু ভেবেচিন্তে দেখলাম আমি কোনোভাবে আমার চরিত্রে দাগ লাগতে পারবো না। আমি নিজের জীবন বিসর্জন দেব, সেই ভাবনাই ভেবে ফেলেছি। কাল আমার আদরের একমাত্র মেয়ে নামিরা মেহজাবিনের বিয়ে। আমার অনেক আনন্দিত হবার কথা, কিন্তু আমার ভয় হচ্ছে আমার স্ত্রী সন্তানকে শেষ রক্ষা করতে পারবো তো। জুন 15, মোহিত আমাকে কথা দিয়েছিল ও সব সামলে নিবে। মোহিতের প্রতি আমার আস্থা শতভাগ। মোহিতকে পেরোতেই হবে। আমি কখনো কারো উপর অবিচার জুলুম করিনি। আল্লাহই আমার সন্তানদের জন্য যথেষ্ট। তিনি অবশ্যই আমার স্ত্রী সন্তানকে রক্ষা করবেন। মোহিত, তুমি যদি কখনো এই ডায়েরি পাও, ভেবে নেবে বাবার পক্ষ থেকে তোমার মনোবল বৃদ্ধির মেডিসিন এটা।
পাপার সকল দোয়া আর গভীর হৃদয়ের ভালোবাসা তোমার জন্য। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, হয়তো কিছুই পূরণ হবে না। যখন তুমি এই লেখাগুলো পড়ছো, পাপা হয়তো তখন তোমার থেকে অনেক দূরে। তোমার জন্য আমার না হওয়া কিছু কাজ ফেলে যাচ্ছি। যদি বড় কোনো অফিসার হও তাহলে বদলা নিও, আর যদি ভীতু কাপুরুষ হও তবে জেনে নেবে তোমার বাবাকে কেউ সত্যতার জন্য খুন করেছে। নিজেকে এভাবে গড়ে তুলবে মুহিত, যেভাবে গড়লে পাপার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে। কখনো অন্যের নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করো না। কোনো সাহায্যের প্রয়োজন পড়লে তোমার মামা নাফিজের কাছে চাইবে। নাফিজ আমাকে কথা দিয়েছে তোমাদের দেখে রাখবে, কিন্তু অনুরোধ থাকবে কারো কাছ থেকে সাহায্য নিতে গিয়ে তাকেই আবার বিপদে ফেলো না। তোমাকে অনেক বড় হতে হবে মুহিত, বড় অফিসার হতে হবে। দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবে। নিজের শ্রম আর মেধা খাটিয়ে সবসময় সবকিছু অর্জন করবে। সততার পুরস্কার কত বড় হয় জানো তো মুহিত? নরম মনের মানুষগুলো এই দুনিয়ায় সবচেয়ে বেশি কষ্ট পায়। যাকে মানুষ নরম পায় তার পিছনেই লেগে থাকে। একটা কথা জানো তো, শক্তের ভক্ত নরমের জম। এমন ভাবেই বিকশিত করবে নিজেকে যেন ভক্তিটাই তোমার ঝোলাতে ওঠে, আর অন্যের জন্য নিজের জমে পরিণত হও। পাপা অনেক কথা বলে ফেলেছে, হাতে সময় খুবই কম, কিছু দায়িত্ব আছে, এগুলো কমপ্লিট করতে হবে। আমার আদর্শে বেঁচে থাকো মুহিত। শুধু মনের আফসোস তোমাদের পুরোপুরি গুছিয়ে দিতে পারলাম না। এমন হতভাগা পিতা আমি। ভালো থেকো আদরের মুহিত। ডায়েরিটাতে আর কিছুই লেখা নেই, বাকি সব সাদা পাতা। ফজরের আজান হচ্ছে চারপাশে। অশ্রুসিক্ত নয়নে মোহিত ডায়েরিটা বন্ধ করে লকারে আবার পুরে রাখলো। হাত মুখ ধুয়ে উঁচু করে মোহিত নামাজে দাঁড়ালো। তনুজা সকাল সকাল সব কাজ রেডি করছে দ্রুত। আজ সে নিজেই যাবে মোহিতের মাকে এ বাড়িতে আনতে। প্রফেসর ফোন করে জানিয়েছেন মিসেস তান্নির জ্ঞান ফিরেছে। ওনাকে একা একা রাখার চাইতে বেশি মানুষের মধ্যে হাসি খুশি রাখলে ওনার জন্য ভালো হবে। স্বর্গকে নিয়ে মিসেস তনুজা বেরিয়ে গেলেন নাফিস মাহমুদের বাংলো থেকে। স্বর্গ আর তার মা দাঁড়িয়ে আছে কাঙ্ক্ষিত কেবিনের দরজার সামনে। দরজার ঠেলে ভেতরে ঢুকে মোহিতকে দেখা গেল মায়ের সাথে টুকটাক কথা বলছে আর হাসছে। মোহিতকে হাসলে এত সুন্দর লাগে ভেবেই স্বর্গের মনে আনন্দের সৃষ্টি হলো। এই তো মোহিত আজকে মন থেকে হাসছে। হঠাৎ তনুজাকে দেখে দাঁড়িয়ে যায় মোহিত, সালাম দিয়ে প্রশ্ন করে, ম্যাডাম আপনি এখানে? তনুজা হু হু করে আঁচলে মুখ গুজে কেঁদে উঠল। থাপড়িয়ে গাল